ভোর দিকে তারা বাসায় পৌঁছে যায়। রাজ রানীকে পুনরায় টানতে টানতে ভেতরে নিয়ে গেল। ড্রয়িং রুমে রানীর হাত ধরে রাজ সবাইকে ডাকতে থাকে। মিলিনা চোখ ডলে হাই তুলতে তুলতে নিচে এসে দেখে তার আদরের ছেলে রানীর হাত ধরে আছে। সামিয়াও হামি দিতে দিতে এলো। ওদিকে রহিমও চলে এসেছে। সর্বশেষ এলো ইমরান চৌধুরী। রানীকে দেখে তিনি দৌড়ে নিচে এলেন। রানীর মুখে হাত বুলিয়ে দিয়ে বলে, মা কোথায় গিয়েছিলি? এমন পাগলামি কেউ করে? কেন এমন করেছিস তুই? রানী ইমরানকে জড়িয়ে ধরে কান্নাই করে দেয়। বিষয়টা মিলিনা, সামিয়া আর রহিম চাচা কিছুই বুঝতে পারে না। রানী এত সকালে বোরকা পরে আছে কেন? আর কোথায় বা চলে গিয়েছিল সে? রাজ এভাবে ধরে আছে কেন ওর হাত? হঠাৎ রাজ বলে উঠল, ড্যাড, আমি রানীকে বিয়ে করতে চাই। রাজের এমন কথা শুনে সবাই যতটা না অবাক হলো তার থেকে বেশি অবাক হলো রানী নিজে। বলছেটা কি মানুষটা? সবাই ছানাবড়া চোখ নিয়ে রাজের দিকে তাকিয়ে আছে। সামিয়া তো চোখ বড় বড় করে মুখে হাত রাখল। ওদিকে মিলিনা ছেলের কাছে তেড়ে আসল। সোনাই, বলছিসটা কি তুই? কি রে, কি সব বলছিস? রানীকে বিয়ে করবি মানে? মাথা টাথা ঠিক আছে তো? ছেলেকে জবাব না দিতে দিয়ে ইমরান বলল, রাজ, কি বলছো তুমি এই সব? কেন এমন অদ্ভুত কথা বলছো তুমি? ঠিকই বলছি ড্যাড। সুস্থ মস্তিষ্কে বলছো নাকি নেশার ঘোরে? ড্যাড, আমি ঠান্ডা মাথাতেই বলছি আমি রানীকে বিয়ে করতে চাই, এবং আজই। সবাই চুপ করে আছে, যেন রাজের এই একটা কথাই সবার মুখের কথা কেড়ে নিয়েছে। রাজ আবার বলল, যা ব্যবস্থা করার আজকেই যত দ্রুত সম্ভব করো। এইটুক কথা বলেই রাজ চলে গেল উপরে। আর সবাই হা করে দেখতে লাগল তাকে। সবাই ভাবছে রাজমাত্র কি বলে গেল। সবাই খুশি হলেও মিলিনা খুশি না। রাগ তার মুখে ভাসছে। সে যেন রাগে ফেটে যাচ্ছে। তার ছেলে এটা কি বলল? কাজের মেয়েকে বিয়ে করবে মানে কি? রানীর দিকে রাগী দৃষ্টি দিয়ে সে নিজের ছেলেকে বুঝাতে চলে যায়। ইমরান খুব খুশি হয় কথাতে। যেভাবেই হোক তার ছেলে এটা বলল তো রানীকে বিয়ে করতে। ভাবতেই তার আনন্দ হচ্ছে। সে জানে মিলিনা কেন রাজের রুমে গিয়েছে। এটাও জানে রাজকে হাজার বুঝালেও কোনো কাজ হবে না। সে যেটা বলে সেটা করেই দেখায়। একবার যখন মুখ দিয়ে বলেছে তো সেটা করবেই। সামিয়া রানীর কাছে যায়। কিরে, তুই বোরকা কেন পরে আছিস? কি হলো বল? আর ভাইয়াই বা কেন তোকে বিয়ে করবে বলল? আমি তো কিছুই বুঝতে পারছি না। রানী জবাব না দিয়ে চুপ করে আছে। তখন ইমরান বলল, সে সব পরে হবে, আগে যা কত কাজ আছে। যদিও সবাইকে দাওয়াত দিতে পারবো না। ঘরোয়াভাবেই বিয়েটা সেরে নিলেই হবে। কাজী কেউ তো জানাতে হবে। যা, রানীকে নিয়ে ঘরে যা। রাজ ওয়াশরুমে থেকে এসে দেখে তার মা তার বিছানায় বসে আছে। মুখ কালো। রাজ কিছু না বলে আয়নার সামনে যায়। সোনাই, কি সব বলছিস তুই? সোনাই, দেখ বাবা, এমন করিস না। একটু বুঝো। ও আমাদের বাড়ির কাজের লোক। তা কি এই বাড়ির বউ কিভাবে করা সম্ভব? কেন মম বিয়ে করলেই সম্ভব? রাজ বাবা, আমার মজা করিস না। রাজ তার মায়ের দিকে ফিরে বলে, মম, আমি মজা করছি না। যা হওয়ার তাই বলছি। সোনাই, তুই না আমার লক্ষ্মী ছেলে, এমন করিস না। বাবা, এই সিদ্ধান্ত পাল্টা তুই। হয়ে গেছে বলা শেষ।
আমি এখন ঘুমাবো মমো, সো প্লিজ গো। দেখ বাবা, এমন করিস না তুই, আমাদের সম্মান থাকবে না। বাবা, রানীকে তুই বিয়ে করিস না। মমো, আমার যা বলার বলে দিয়েছি, আর যা বলেছি তা নড়চড় হবে না। আল্লাহ ছাড়া কেউ আটকাতে পারবে না, তুমিও পারবে না। তাই এখন যাও, আমি একটু ঘুমাবো। মিলিনা ব্যর্থ হয়ে মন খারাপ করে চলে যায়। রাজটাওয়ালটা ছুঁড়ে দিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। রানীর কাছ থেকে সামিয়া সব শুনেছে। সে বিশ্বাসই করতে পারছে না এমন কিছু, তবুও খুশি লাগছে তার। ইমরান গিয়ে বাজার থেকে রানীর জন্যে শাড়ি, গয়না আর কিছু ড্রেস নিয়ে আসে। নিজের ছেলের জন্যেও পাঞ্জাবি নিয়ে এলো। যেমনই হোক, বিয়ে তো একবারই হয়। রহিম চাচা আজ একা সব রান্না করছে, সাথে সামিয়া সাহায্য করছে। রানী নিজের রুমে আর রাজ তো গন্ডারের মতো ঘুমাচ্ছে। মিলিনা বেচারি বসে আছে নিজের ঘরে গাল ফুলিয়ে। ছেলের কথা ভেবেই কান্না করছে সে। রানী ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, মনে মনে ভাবছে, উনি কেন আমাকে বিয়ে করতে চাইছে? কেন? উনি হয়তো কোনো কারণে, মনে হয় না উনি কারণে বিয়ে করছেন। তবে কেন বিয়ে করছেন আমার মতো একজনকে? না আমি তার যোগ্য, আর না আছে আমার কিছু। উনি বিয়ে করবেন হঠাৎ, এটা কেন বলে ফেলল? আল্লাহ জানে কি কারণ। আদৌ কি আমার বিয়ে করাটা ঠিক হচ্ছে? উনাকে তো আমি পছন্দ করি। বলতে গেলে সত্যিই আমি উনাকে ভালোবাসি। উনাকে পাওয়ার আশা করতাম না, কিন্তু তবুও একটা কিছু থেকেই যেত। ভালোবাসার মানুষকে পাওয়া তো ভাগ্যের বিষয়। কিন্তু আমার এত দুটানা কেন হচ্ছে? রাজ ঘুমিয়ে আছে, তার বাবা তাকে ডেকে তুলে ওয়াশরুমে পাঠায়। সামিয়া রানীকে রেডি করতে থাকে। শ্বশুরের আনা লাল শাড়িটা পরে রানী চুপ করে আছে। সামিয়া সাজাচ্ছে আর বলছে, আমার রানী ভাবি কি চিন্তা করে শুনি? এই রানী। হুম। কিছু বলছিলে? কি চিন্তা করছিস? কিছু না। দূর পাগল, চিন্তা করিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। এখনো আমার বিশ্বাস হচ্ছে না তোর আর ভাইয়ার বিয়ে। ঈশস, কবে যে স্বামীর ঘরে যাব আমি। দুজনেই হেসে দেয়। সামিয়া মন দিয়ে রানীকে সাজাতে লাগে। দুপুরের নামাজ শেষ করে কাজী চলে আসে। রাজও লাল একটা পাঞ্জাবি পরেছে, হাতাগুলি বোল্ড করে রাখা। চুল বরাবরের মতো খাড়া, ঠোঁট তো মেয়েদের মতো হালকা লাল, যেন কেউ তার ঠোঁটে চেরি বা স্ট্রবেরি ঘষে দিয়ে গেছে। যা লাগছে না তাকে, এক দেখায় যেন প্রাণ কেড়ে নিবে। রানীকে সাজানো শেষ। লাল বেনারসিতে মেয়েটাকে পুতুলের মতো লাগছে, যেন কোনো জীবন্ত একটা পুতুল। মিলিনা ছাড়া সবাই ড্রয়িং রুম বসে আছে। সামিয়া গেছে রানীকে আনতে। সামিয়া রানীকে ধরে ধরে নিয়ে ড্রয়িং রুমে গেল। রানীও গুটি গুটি পায়ে এগিয়ে গেল নতুন বউয়ের মতো। রাজের চোখ হঠাৎ করে সেই দিকে গেল। তার চোখ ছানাবড়া হয়ে আছে। খুব ধাক্কা পেল সেই মুহূর্তে। আর একটু হলেই হার্টবিট ফল করত তার। চোখের সামনে কি দেখছে নিজেও বুঝতে পারছে না। সে এই দুনিয়াতে আছে কি না ভেবে পাচ্ছে না। রানীকে মায়ামি রূপবতী লাগছে, জ্বলন্ত আগুনের টুকরো লাগছে। লাল শাড়িতে এটা ছাড়া রাজের আর কিছু মনে হল না। আগুনের সেই টুকরো তার দিকে এগিয়ে আসছে। এটা কোনো মায়াবী নারী নাকি কোনো পরী সে ভেবে পায় না। এ যেন কোনো হুর। ঝকঝক করা চোখ দিয়ে রানীকে দেখেই চলছে। এটা রানী কি না সে বুঝতে পারছে না। এতটা মোহনীয় নারীর দর্শনের আগে সে পায়নি। সব মেয়ে যেন রানীর এই রূপে কাছে তুচ্ছ।
এটাই মনে হচ্ছে এই সময়ে তার। এই প্রথম রানীকে সাজার রূপে দেখল। মেয়েটা বড্ড সাদাসিধে। অন্য মেয়েদের মতো এত সেজেগুজে থাকে না। হঠাৎ কাজল ছাড়া আর কিছুই দেখা যায় না মুখে। রানীকে তার আগুন সুন্দরী লাগছে। চোখ রসগোল্লা হয়ে তাকিয়ে আছে। অপলক দেখছে রানীকে। তার চোখের পাতা যেন পড়ছেই না। রাজের বুকের ভেতরে কি হচ্ছে তা বলে প্রকাশ করা যাবে না। রানীকে অন্য একটা সোফায় বসানো হয়। কাজী বিয়ে পড়াতে থাকে। রাজ বারবার রানীকে দেখছে। রানী যেন তার নেশা। রানীর কাজল কালো ঘন পাপড়ি যুক্ত চোখে একটু পরপর তাকাচ্ছে সে। চিকন চিকন ঠোঁটে লাল লিপস্টিকটা বড্ড মোহনীয় লাগছে। অবশেষে বিয়েটা হয়ে গেল। সামিয়া রানীকে নিয়ে তার ঘরে চলে যায়। নিজের রুমে রেখে সামিয়া তাড়াতাড়ি নিচে নামে। সবাই মিষ্টি খায়। মিলিনা উপরে দাঁড়িয়ে এই সব দেখছে আর কান্না করছে। চোখ মুছে মুড শক্ত করে নেয়। তারপর সামিয়ার রুমে যায়। রানী নীরবে বসে টুপটুপ করে চোখের পানি ফেলছিল। মিলিনা বেগম রানীর দিকে তেড়ে যায়। চোখ মুখ শক্ত করে রানীকে বিছানা থেকে টেনে তুলে। রানী অবাক হয় এবং হাতেও ব্যথা পায়। মিলিনা রানীর বাহু চেপে ধরে দাঁত কটমটিয়ে বলে, কাল নাগিনী মায়াবিনী ছলনাময়ী আমার ছেলের জীবনটা শেষ করে দিল। দুধ কলা দিয়ে এতদিন কাল সাপ পুষেছি। বদমাইশ মেয়ে। ছলনা করে আমার ছেলের কি করল আল্লাহ জানে। ডাইনি একটা তুই। তোর মতো ডাইনি আর কালনাগিনী খুব কম আছে। আমিও দেখে নিব তুই আমার ছেলের সাথে থাকিস কি করে। রানীকে ধাক্কা দিয়ে চলে যায় মিলিনা বেগম। রানী আবার কান্নায় ভেঙ্গে পড়ে। এখানে তার কি দোষ সে ভেবে পায় না। সে তো তার ছেলেকে বলেনি বিয়ে করতে আর না করছে কোনো ছলনা। তবুও তার কথা শুনতে হল। ভাগ্য কি তার এমনি? কটু কথা ছাড়া কিছুই কপালে নেই। দোষ না করলেও তাকেই কথা শুনতে হবে। রাজ কেন এমন করল নিজেও জানে না সে। তবুও কথা শুনতে হবে তাকে। রানী আবার কান্না করে দেয়। বাসর ঘরে রানী বসে আছে লম্বা এক ঘোমটা টেনে। বুকের ভেতর তার হাজারো ভয় বাসা বেঁধেছে। ঘর নাকি রাজ সাজিয়েছে। সাজিয়েছে বলতে যা আছে তাই। বিছানায় সাদা ধবধবে একটা চাদর, তার উপর কয়েকটা ফুলের পাপড়ি। সবার ফুলসজ্জার মতো এদেরটা এত ফুলের সমাবেশ নেই। আছে বলতে গোলাপের কিছু পাপড়ি ঘাটের মাঝে। সামিয়া সাজাতে চেয়েছিল কিন্তু রাজ না করে দেয়। রানী এক কোনায় গুটি গুটি মেরে বসে আছে। সামিয়া একটু আগে তাকে রাজের ঘরে রেখে গিয়েছে। সেও চুপ করে বসে আছে। ঘোমটার ভেতরে টুপটুপ করে পানি ফেলছে মেয়েটা। হঠাৎ শব্দ করে দরজা খুলে গেল। রানী চোখের পানিটা মুছে নেয়। তখন ঠিক কটা বাজে সে জানে না। রাজ ঘোর চোখে রানীর দিকে তাকিয়ে আছে। তারপর একটু একটু করে রানীর দিকে এগিয়ে যায়। ওদিকে রানীর বুকে অজানা ভয় বাড়তে থাকে। বুক ধুকধুক করছে। চোখ বন্ধ করে বসে আছে। রাজ এগিয়ে গিয়ে রানীর মাথা থেকে ওড়নাটা সরিয়ে দেয়। খোপাটা খুলে দেয়। সাথে সাথে রানীর চুল বিছানা ছুঁই। রাজমন ধ্যান দিয়ে রানীকে দেখছে। তারপর হঠাৎ করেই আবার তাকে কোলে তুলে নেয়। রানী লজ্জায় শেষ হয়ে যাচ্ছে। কিছু বলতেও পারছে না। এখানে তার কি বা বলার আছে। রাজ রানীকে নিয়ে ব্যালকনিতে যায়। রানী রাজের কাঁধে দুই হাত আষ্টেপৃষ্ঠে রাখে। লজ্জায় মুখ লাল হয়ে যাচ্ছে। চোখও নিচের দিকে নামিয়ে রেখেছে।
বাহির থেকে আসা হাওয়া রানীর চুল এলোমেলো করে দিচ্ছে। রাজ পলকহীন দেখছে রানীকে। রানীর অবাধ্য চুল বারবার তার গাল, নাক, ঠোঁট ছুঁয়ে দিচ্ছে। রানীর এই ভয়ঙ্কর সুন্দর রূপ রাজ চোখের পাতা না ফেলেই দেখছে। তাকে আজ অদ্ভুত ভয়ঙ্করী সুন্দরী লাগছে। কতক্ষণ রানীকে কোলে নিয়ে রানীর এই মারাত্মক রূপে ডুবেছিল রাজ তা অজানা। তারপর রানীকে নিয়ে ফের রুমের ভেতর চলে আসে। টুক করে কোল থেকে নামিয়ে দেয়। রানী হাত দিয়ে নিজের চুল কানের পাশে গুজে দেয়। রাজ রানীর কোমর ধরে টেনে কাছে আনে। রানী অনেকটা হকচকিয়ে যায়। রাজের চোখের দিকে তাকায়। তার চোখের ভাষা রানী পড়তে পারছে না। কি আছে এই চোখে? এই চোখের চাউনির বাকি অর্থ? রানীকে টেনে রাজ নিজের সাথে মিশিয়ে নেয়। রানীর চুলে হাত বুলায়। কানের পাশে গুজে দেয়। রানী, জান পাখি, এখন কি হবে? আমাদের তো বিয়ে হয়ে গেল। রানী কিছু বলে না। ভয় ভয় চোখে রাজের দিকে তাকিয়ে থাকে। কি হলো? বলেছিলে না তুমি আমার বউ না? তাই আমি যা ইচ্ছা করতে পারি না, এখন কি হবে জান পাখি? রাজের মুখে তুমি আর এই সব শুনে রানী খুবই অবাক আর ভয় পায়। নির্ভীক দাঁড়িয়ে থাকে। এখন তুই আমার বউ, আর এখন আমি যা ইচ্ছা করতে পারব। এখন তুই নিজেও বাদ দিতে পারবি না। রাজ রানীকে কোলে তুলে বিছানার উপর ফেলে দেয়। নিজের গায়ের পাঞ্জাবিটা খুলে রানীর দিকে এগিয়ে যায়। ভয় রানীর আত্মা গলা পর্যন্ত শুকিয়ে যায়। রাজ রানীর উপর গিয়ে পড়ে। হাত বিছানার সাথে চেপে ধরে। রানীর ঠোঁট নিজের দখলে নিয়ে নেয়। রানীকে রাজ নিজের ছোঁয়া অঙ্গে অঙ্গে দিতে থাকে। রাজ রানীকে নিজের দখলে নিয়ে আসে। রানীতে সে ডুবে দেয়। সকালে রানী ঘুম ঘুম চোখ নিয়ে তাকালে দেখতে পায় রাজ তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে। তার গায়ে কোনো কিছু নেই। সাদা ধপধপে শরীরের মাঝে কালো লোমগুলি বুকে বড্ড শোভা পাচ্ছে। সে শুনেছিল যাদের বুকে লোম থাকে তারা নাকি মানুষকে ভালোবাসতে পারে খুব। রাজের সাথে এর মিল কতটা আছে সবটা না জানলেও আংশিক তার অবগত। রানী উঠতে চেষ্টা করলেও পারে না। ঘুমন্ত রাজকে বড্ড মায়াময় লাগছে। রাজের মুখে এক রাজ্যের মায়া ভেসে উঠেছে। রানী অবাক হয়ে তা দেখছে। ছবির মতো রাজকে ফ্যালফ্যাল করে দেখছে। ভালোবাসার মানুষকে এইভাবে দেখলে বুকের ভেতর কি হয় তা নিজেই জানে। রানীর বুকের ভেতরও তোলপাড় হচ্ছে। রানী রাজের দিকে একটু একটু ঝুঁকে গেল। রাজের মুখ তার খুব কাছে। রানী রাজের কপালে চুমু দিয়েই দিল। তারপর লজ্জার এক হাসি দিয়ে আস্তে করে রাজের থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। পোশাক ঠিক করে চাদর সরিয়ে যেই উঠতে যাবে তখন বিছানার চাদরে লাল বর্ণে চোখ যায় তার। মুহূর্তেই রানীর রাগ উঠে যায়। সাথে রাজের করা কালকের কর্মকাণ্ড। রানী রাগে কটকট করে বিছানা থেকে উঠল। শরীরের সমস্ত শক্তি দিয়ে বিছানার চাদর টান দিল, ঘুমন্ত রাজ গড়িয়ে ফ্লোরে পড়ে যায়। রানী সেই সাদা চাদরে লাল বর্ণের রেখা নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। রাজ ধরফরিয়ে নিচে থেকে উঠে। বিষয়টা কিছুই বুঝতে পারল না সে। অজ্ঞাত আবার বিছানা গা লাগিয়ে দেয়। রানী গোসল করে এসে আয়নার সামনে চুল ঝাড়তে থাকে। ছিটেফোঁটা গিয়ে রাজের চোখে মুখে পড়ে, যার ফলে সে চোখ মিটমিট করতে থাকে। রানী একটা সাদা শাড়ি পরেছে, সাথে লাল আর কালো রঙের ব্লাউজ। হালকা কাজল তার অতল মায়াবী চোখ সাগরে খেলা করছে। লাল লাল চিকন ঠোঁটের কোণে এক অদ্ভুত রকম হাসি। এইটুকেই রানীকে যেন অপরূপা লাগছে, যেন সদ্য পানিতে নাচানাচি করা কোনো মৎস্যরী।
কাল পর্যন্ত যে ছিল এক যুবতী আর আজ সে নারী। দুনিয়া কতটা অদ্ভুত। কেউ একজন রানীর দিকে তাকিয়ে আছে, সেদিকে বেমালুম তার খেয়ালই নেই। সে নিজের মতো চুল ঝাড়তে থাকে। হঠাৎ পেছনে কাউকে অনুভব করে সে। তখনই তার পেট বরাবর কারো হাত চলে যায়। পেছনে থেকে তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিয়েছে কেউ একজন। তার ভিজে চুলে মুখ ডুবিয়ে দেয়। রানী তখন চোখ বন্ধ করে রেখেছিল। তার সমস্ত শরীর শিহরণ জাগিয়ে তুলছে। অদ্ভুত এক অন্যরকম অনুভূতি হতে থাকে রানীর গহীনে। রাজ আচমকা তাকে পেছনে ঘুরিয়ে নেয়। রানী আগে থেকে এটাই ভেবে চুপ ছিল। রানীর কাপা কাপা ঠোঁট রাজকে টানছে। সেই ঘোর নিয়ে সেই চিকন কাপা ঠোঁটে চোখ বুলিয়ে যাচ্ছে। ক্রমশ রানীর দিকে সে এগিয়ে যাচ্ছে। দুজনের ঠোঁট ছুঁই ছুঁই। এমন সময় রাজরানীকে মৃদু ধাক্কা দিয়ে ওয়াশরুমে চলে গেল। রানীর আগে মুখ ভেঙচি কাটল। ঢং! আজাইরা যত সব ভাব। উনাকে কি আমি আসতে বলেছিলাম? নাকি আমাকে জড়িয়ে ধরতে বলেছিলাম? আজব! নিজেই আসছে ভাব দেখিয়ে জড়িয়ে ধরে, আবার আমায় ধাক্কা মারল শয়তান লোক একটা। আস্ত খাডাস! বদের হাড্ডি! দূর! রানী নিজের চুল ঠিক করে আলমারির কাছে যায়। আলমারি খুললে অনেকগুলি কাপড় পড়ে যায় তার উপর। অমানুষ, জঙ্গলি জানোয়ার একটা, এভাবে কেউ কাপড় রাখে? শুনলে আবার রাক্ষসের মতো তেড়ে আসবে খেয়ে ফেলতে। হাতি কোথাকার! অজ্ঞাত রানী আলমারি ঠিক করে সেখান থেকে একটা বেডশিট এনে বিছানায় বিছিয়ে নেয়। যেই বের হবে অমনি ওয়াশরুম থেকে রাজের আওয়াজ আসল। রানী, রানী! এই রানী! বলুন, সাড়া দিচ্ছিলি না কেন? কষ্ট হয় কথা বললে? কি জন্যে ডাকলেন সেটা বলুন, না হলে গেলাম। ওই না। রানী, বলুন। টাওয়াল না নিয়ে এসে পড়েছি। টাওয়ালটা একটু দিয়ে যা। আমার সাথে সব সময় আপনি খারাপ ব্যবহার করুন। এইবার সারাদিন থাকুন ওখানে। ওই রানী, দিয়ে যা বললাম। পারব না, আমি গেলাম। রানী, তোকে কিন্তু আমি। কি করবেন? রাক্ষসের মতো এমন করছেন কেন? খেয়ে ফেলবেন নাকি? তোকে আমি সত্যি কাঁচা চাবিয়ে খেয়ে ফেলব। আগে তো বের হন ওখান থেকে। যাও, ভেবেছি দিব, এখন তো দিবই না। দেমিট! রানী, ওই রানী! আরে আমার ঠান্ডা লাগছে তো। রানী মুখ ভেঙচিয়ে ওয়াশরুমের দিকে টাওয়াল নিয়ে গেল। ভেতর থেকে রাজ একটু দরজাটা খুলে রানীর হাত থেকে টান মেরে টাওয়াল নিয়ে নিল। তারপর টক করে দরজাটা লাগিয়ে দেয়। রানীও মুখ ভেঙচি দিয়ে রাক্ষস বলে নিচে চলে আসে। রাজ ওয়াশরুমে থেকে বের হয়ে চিৎকার শুরু করে। জোরে জোরে রানীকে ডাকতে থাকে। রানী বেশ বুঝতে পারছে এখন কেন ডাকছে। তখনের জালটা মিটাবে বা তার উপর। রানী চুপ করে রান্না করছে। রাজ এবার আরো জোরে ডাকছে রানীকে। রানী এবার রহিম চাচাকে পাঠায় রাজের কাছে। রহিম চাচা দরজার সামনে দাঁড়িয়ে রাজকে বলে, বাবা, কিছু লাগবে? রাজ কিছু না বলে রাগী চোখ নিয়ে রহিম চাচার দিকে তাকায়। রাজের চাউনি দেখে রহিম চাচা বুঝে গিয়েছে। এবারও তাকে প্রত্যেকবারের মতো এটাই শুনতে হবে, আমি কি তোমাকে ডেকেছি? রহিম এটা বুঝে আর কিছু বলে না। চুপচাপ করে সেখান থেকে চলে যায়। মা, তাড়াতাড়ি জাগিয়ে দেখ কি লাগবে। রাজ বাবা মনে হয় খুব রেগে আছে। রেগে আর থাকবে না? আমার জীবনটা তো তেজপাতা করতে হবে। রাক্ষস একটা মানুষের সাথে থাকতে হচ্ছে। আমার জীবন শুকনো কাঠ না করে কি আর ছাড়বে?
কুসুম গরম পানি যেদিন উনার উপর পড়েছিল সেদিন থেকেই বোধ হয় আমার শান্তির জীবন সমাপ্তি টেনেছে। জীবনে সর্বমুহূর্তে এক রাক্ষস উপস্থিত থাকে। ডাইনোসর একটা। মনে মনে কথাগুলি বলে রানী কফির মগে এক কাপ কফি ঢেলে নিল। তারপর কোমর থেকে শাড়ির আঁচলের গুজা খুলে উপরে উঠতে লাগল। না জানি এখন তার কপালে কি আছে। আল্লাহ মাবুদ জানে আবার কোনো রাজের বিপদ হানা দিল তার উপর। রানী আজ কিছু না বলেই সোজা রাজের ঘরে চলে যায়। কফির মগটা টেবিলের উপর রেখে পিছন ফেরোতেই দেখে রাজ দরজা লাগিয়ে দাঁড়িয়ে আছে। চোখ দিয়ে আগুন পড়ছে। চেহারাতেও রাগের দৃশ্য দেখতে পাচ্ছে রানী। সে জানে এই রাগ তার করা একটু আগের করা কর্মের ফল। এবার নিজের কর্মের ফল রাজের কোনো হিংস্রতা দিয়ে পাবে সেটা বুঝতে পারছে না। রাজ ধীর পায়ে চোখ রাঙিয়ে তার দিকে এগিয়ে এলো। রানী ভয়ে থমেরে দাঁড়িয়ে আছে। পেছনেও যেতে পারছে না। কি করবে সেটাই বুঝতে পারছে না। তাই দাঁড়িয়েই আছে। রাজ এসে এক টানে তাকে নিয়ে আসে। ঘুরিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে। কর্কশ গলায় বলে, তখন তো খুব করছিলি তাই না? কি হলো এখন বল। কই? আমি আবার কি করলাম? তুই জানিস না তুই কি করেছিস? আর কি বলেছিস? রানী মাথা নিচু করে বলে, না। ও রিয়েলি? ইউ ডোন্ট নো হোয়াট ইউ ক্যান সে? বল। কি? ওকে আমি মনে করিয়ে দিচ্ছি। তখন আমি তোকে টাওয়ালটা দিতে বলেছিলাম না? তুই কি করেছিলি? তখন তো খুব বকবক করছিলি। গলার আওয়াজ বেড়েছিল। এখন বল। আর আমাকেই বাকি বলেছিলি? কিছুই না। কাজ আছে ছাড়ুন। আমাকে রাক্ষস বলেছিলি না? রানী মনে মনে বলে, যা সন্দেহ করছিলাম তাই হল। যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। কি করব আমি? জানি না এখন এই ডাইনোসরকে রাক্ষস বলেছি বলে গন্ডারটা কি করবে। আল্লাহ বাঁচাও, না হলে উনি কিছু করার আগে আমাকে উঠিয়ে নাও। আল্লাহ। কিরে বল। এটাই বলেছিলি না? রাক্ষস না? এখন যেটা করব সেটার কারণে রাক্ষস ভেবেই ভয় পাবি আমাকে। কি করবেন আপনি? জাস্ট সি। রানীর দুই হাত দেওয়ালের সাথে চেপে ধরে রাজে রানীর দিকে মুখ এগিয়ে নেয়। হঠাৎ করেই রানীর ঘাড়ের পাশে নিজের দাঁত দাবিয়ে দেয়। রানী ব্যথায় কুঁচকে যায়। চোখ বন্ধ করে নেয়। দুই ফোঁটা পানিও চলে আসে। রাজের হাত যখন ঢিলে হয়ে আসে, রানী একটা ধাক্কা দেয়। রাজ একটু নড়েচড়ে দাঁড়ায়। রানী রাজের থেকে দূরে গিয়ে চোখে পানি নিয়েই বলে, আপনি আসলেই একটা রাক্ষস। ভ্যাম্পায়ার থেকে কিছু কম নয়। গল্পের বইয়ে তো তারাও কাউকে ছাড় দেয় ভালোবাসে। কিন্তু আপনি সেটাও করতে জানেন না। আপনি একটা আস্ত রাক্ষস ডাইনোসর। ভ্যাম্পায়ার কোথাকার। ওয়েট রানী। যাবি না, দাঁড়া। লাড্ডু ওয়েট থাকুন আপনি আপনার রাক্ষস ভ্যাম্পায়ার স্বভাব নিয়ে। রাজ পেছনে থেকে ডাকে রানী, সেদিকে কর্ণপাত না করে নিজের মতো করে দৌড়ে রুমে আসে। তার আগের রুমে গিয়ে আয়নার সামনে দাঁড়ায়। ঘাড় একটু ঘুরিয়ে দেখে রাক্ষস রাজের দাঁতের ছাপ বসে আছে। লাল হয়ে আছে রক্ত জমে। রক্ত বুঝি বলছে আমি বের হব, আমি বের হব। চোখের পানি নিয়ে রানী বলে, আল্লাহ, কোনো রাক্ষসকে ভালোবাসলাম আমি? না পারে ভালো ব্যবহার করতে আর না পারে ভালো কোনো কাজ করতে। সবসময় ড্রাগনের মতো করে। কি দোষ আমার? আল্লাহ, ওই রাক্ষসের দাঁতে এত বিষ আমার সারাগলা ব্যথা হয়ে যাচ্ছে।
নিজের সাথে কথা বলে রানী একটু বসে থাকে। তারপর চুল দুই পাশে নিয়ে ঘর থেকে বের হয়। ইমরান সামিয়া মিলিনা বসে আছে, খাবার খাবে। তারা যখন একসাথে বসে খায় তখন ভুলেও রাজের নাম নেয় না, কারণ এই টাইমে রাজ থাকে ঘুমিয়ে, তাই তার সাথে আর খাওয়া হয় না তাদের। রানী রান্না ঘর থেকে একে একে সব দিয়ে গেল। হঠাৎ রানীর চোখ আটকে যায় সিঁড়ির দিকে। রাজ সাদা কমপ্লিট ড্রেস পরে নিচে নামছে, এক হাত প্যাকেটে ঢুকিয়ে। সাদা কোট, কালো ট্রাই, সাদা প্যান্ট, সাদা শু, চুল খাড়া করা। প্যাকেটে হাত দিয়ে নামছে। ঈষৎ মনে হচ্ছে কোনো প্রিন্স আসছে। রানীর দম যেন বন্ধ হয়ে আসছে। চোখ রাজের দিকেই আটকে আছে। রাজ একবার রানীর দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয়। নিচে নামতেই সবাই দেখে অবাক। ইমরান সবচেয়ে বেশি অবাক হল। রাজ বাবা, আজ কোথাও বের হবে নাকি? ইয়েস ড্যাড। কোথায় যাবে? তোমার সাথে অফিসে। ইমরান সাহেব চুপ করে আছে। চোখ বড় বড় রসগোল্লা করে রেখেছে। ইয়েস ড্যাড, আমি এখন থেকে অফিস জয়েন করব। আলহামদুলিল্লাহ, খুব খুশি হলাম শুনে মাইশন। রাজ এক গালে হাসে। খাবার টেবিলে বসে সবাই রাজের সাথে কিছু কথা বলল। ইমরান রাজকে তাদের অফিস সম্পর্কে কিছু জানাচ্ছে। আর ওদিকে এক মানবী এখনো ফ্যালফ্যাল করে রাজকে দেখছে। রাজকে দেখা যেন রানীর শেষই হচ্ছে না। মিলিনা খেয়ে নিজের রুমে চলে যায়। রানীকে এই বাড়ির বউ হিসেবে মানতে তিনি নারাজ। কখনো হয়তো মেনেও নিবে না। তিনি রানীকে দুই চোখে দেখতে পারে না। রানী তার চোখের বিষ। সামিয়া নিজের মতো করে বাসা থেকে বের হয়ে গেল। রাজ খাওয়া শেষ করে রানীর দিকে তাকিয়ে বলে, রানী, আমার একটু দরকার আছে, ঘরে আয়। রানী কি বলবে নিজের শ্বশুরের সামনে বুঝে পায় না। আবার কি করবে আল্লাহ জানে। ঘরে নিয়ে গিয়ে কাপা গলায় নিজেই বলে, বলুন কি লাগবে? তোকে ঘরে আসতে বলছি, তাই কর। এই টুক বলে রাজ নিজের রুমে যায়। ইমরান মুচকি হাসে। রানীর দিকে এগিয়ে তার মাথায় হাত রাখে। একদিনে এত পরিবর্তন নিজের ছেলের কোনো দিনও দেখিনি। তুই আমার বাড়ির লক্ষ্মী। আমার ছেলেকে আগলে রাখিস মা। যা, ওর কি লাগে গিয়ে দেখ। ইমরান ল্যাপটপ নিয়ে বের হয়ে যায়। রানী বিড়বিড় করে বলে, বাবা, আপনি যদি জানতেন আপনার ছেলে কি বিচ্ছু তাহলে এমন বলতেন না। উনি একটা ড্রাগন বাবা। অমনি উপর থেকে আবার রানীর ডাক পড়ে। রানী দৌড়ে যায়। রানীর ঘরে দেখে রাজ বলে, এতক্ষণ লাগে আসতে? এদিকে আয়। রানী তবুও দাঁড়িয়ে আছে। রাজ রাগী মুখ নিয়ে অজ্ঞাত রানীর দিকে সে নিজেই এগিয়ে যায়। রানী মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ভয় মনে মনে আল্লাহর নাম নিচ্ছে। রাজ নিজের হাত রানীর দিকে এগিয়ে দিল। রানী মাথাটা হেলে নেয়, যেন রাজ তাকে না জানি কি করবে। রাজ রানীর এমন কাণ্ড দেখে কোমর টেনে কাছে আনে। রানী চোখ বড় বড় করে রাজের দিকে তাকায়। রাজ রানীর কোমর থেকে হাত সরিয়ে এক হাত দিয়ে রানীর ঘাড়ে চুলগুলি সরিয়ে নেয়। অন্য হাতে রাখা মলমটা আলতো হাতে ঘাড়ে লাগায়। রাজের এমন স্পর্শ পেয়ে রানী কেঁপে ওঠে। চোখ বন্ধ করে নিজের শাড়ি খামছে ধরে। রাজ রানীর এমন রূপ অবলোকন করে। আস্তে আস্তে নিজের দেওয়া কামড়ের জায়গায় মলম লাগিয়ে দেয় মুচকি হেসে। রানীর সারা শরীরে যেন কেউ কারেন্ট লাগিয়ে দিয়েছে। ক্রমশ শরীরের রক্তকণিকা উষ্ণ হতে থাকে। রাজ মলম লাগিয়ে একঘরে রানীর মুখের দিকে তাকিয়ে থাকে। কি মোহ, কি নেশা সেই চেহারায়। রানীর এই লজ্জা মিশ্রিত লাল আভাযুক্ত লাল গালগুলির দিকে রাজ হা করে তাকিয়ে আছে।
তার বুকের মাঝে শিহরণ জাগিয়ে তুলছে রানীর এই লাল লাল গালগুলি। রানীর কানের পাশে রাজ নিজের মুখ নিয়ে ফিসফিস করে বলল, ঈষৎ যেভাবে লজ্জায় চোখ বন্ধ করে গাল লাল টুইটুম্বুর করে রেখেছিস, মনে হচ্ছে আমি না জানি তোকে কি করে ফেলেছি। ব্যাস, রাজেই টুক কথা বলে গটগট করে রুম থেকে বের হয়ে গেল। রানী ভ্যাবলার মতো হা করে আছে। রাজের ফিসফিসানি কথা রানীকে নতুন এক ঘোরে নিয়ে গিয়েছিল। বারবার কানে বাজতে লাগল মধুর সুরের মতো। রানী খুব অবাক হয়, সাথে বেশ লজ্জা পায় রাজের কথা শুনে। মুখ তার আরও লাল হয়ে উঠে এমন বাক্য শুনে। রাত 9টার দিকে রাজ বাসায় এলো। সবাই একসাথে ডিনার করে নেয়। রানী লজ্জায় আর আজ রাজের ঘরে যায়নি। আর এমনিতেও আজ সামিয়া তাকে জোর করে ওখানে দিয়ে আসবে না। তাই রানী তার আগের রুমে গিয়ে বিছানায় বসে পড়ে। রাত তখন 11টা, রানী আসছে না। তখন রাজ নিজেই নিচে নেমে আসে। এই সময়ে সে কোথায় থাকবে তা রাজের বুঝতে সময় লাগেনি। সে হনহন করে রানীর রুমে এগিয়ে যায়। রানী আধো শোয়া হয়ে বিছানায় হেলান দিয়ে বই হাতে নিয়ে পড়ছে। রাজ দরজা ঢেলে ভেতরে ঢুকে বইটা রানীর হাত থেকে কেড়ে নিয়ে বিছানার উপর ছুঁড়ে দেয়। রানী তখন ঠিক করে বসে রাজের দিকে ভ্রু কুঁচকে তাকায়। তারপর কোনো কথা না বলে রানীকে কোলে তুলে নেয়। রানী বেশ অবাক হয়, চোখ বড় বড় করে তাকায়। বিষয়টা বুঝে রানী হাত পা ছুড়াছুড়ি করতে থাকে। রাজের চোখ মুখ শক্ত। রানী একটু জোরেই বলল, ছাড়ুন আমায়, ছাড়ুন। কি হলো, ছাড়ুন না হলে কিন্তু। শাট আপ ডেমেট, একটাও কথা বলবি না। আমাকে কোলে তুলে নিলেন, আবার আমাকে বলছেন কথা না বলতে। রানী, তুই কিন্তু বেশি কথা বলিস। ব্যাঙের মতো হাপা ছুড়াছুড়ি করিস না, আছাড় দিয়ে ফেলে দিব। তো দিন না মানা করেছে। ছাড়ুন আমায়, না হলে আমি জোরে জোরে চিৎকার করব। ও রিয়েলি? তুই চিৎকার করবি? ওকে কর, আই ডোন্ট কেয়ার। কারণ লজ্জা তুই পাবি। চিৎকার করলে ড্যাড মমো বের হবে। ড্যাড তার ছেলের বউকে তার ছেলের কোলে দেখবে। আই হোপ এটা খুব একটা রুচিশীল হবে না, তাই না? রানী আর কোনো কথা বলে না। রাজের কোলে শান্ত হয়ে আছে। রাজও তাকে কোলে নিয়ে উপরে তার রুমে নিয়ে গেল। সকালে ঘুম থেকে ওঠে রানী চোখ মেলতেই দেখে রাজ তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে। তা দেখে রানীর মুখে একটু হাসি ফুটে ওঠে। যথারীতি সবাই সবার মতো খেয়ে চলে গেল। রাজ ইমরান গেল অফিসে, সামিয়া তার কলেজে, মিলিনা নিজের ঘরে আর রানী রান্নাঘরে। সবাইকে নাস্তা করিয়ে এসে নিজেও খেয়ে নেয়। তারপর বাড়ির আশপাশে গিয়ে দেখতে থাকে। বাগানে পানি দেয়। সন্ধে 7টার দিকে মিলিনা রানীকে অর্ডার দেয় তাকে চিকেন স্যুপ করে দিতে। মিলিনার কথা অনুযায়ী রানী তাই করল। মিলিনা নিজেই নিচে নেমে এলো। সোফায় বসে গরম গরম স্যুপ মুখে দিল। নিমিষে তার মুখ কালো হয়ে গেল। চিৎকার করে রানীকে ডাক দেয়। রানী দৌড়ে আসে। কি বানিয়েছি সেটা? কেন মা, কি হয়েছে? আবার মা বলছিস? আমি না তোকে বারণ করেছি আমায় মা না ডাকতে। এটা কি রান্না করেছিস তুই? এটা খাওয়া যায়? লবণ কোথায় রান্নার? নাকি ভালো করে একটু রান্নাও করতে পারিস না? আসলে রানীর তার টেস্ট পরীক্ষা নিয়ে চিন্তিত। আর 2 মাস পর টেস্ট পরীক্ষা, তার 3 মাস পর ফাইনাল। এখন মন না দিয়ে পড়লে রেজাল্ট খুব খারাপ হবে। এটা ভাবতে ভাবতে হয়তো লবণ দিতে ভুলে গিয়েছিল।
আর মিলিনা এত শখ করল একটু স্যুপ খাবে বলল। আর এই মেয়ে তার এই আশাটা মাটি করে দিল। রাগে মিলিনা তেরে রানীর বাহু খামছে ধরে। বাহু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে অনেক কড়া কথা শোনাচ্ছে। মিলিনার নখ রানীর হাতে গিয়ে খুব লাগছে। ব্যথায় সে মুখ কালো করে আছে। তবুও মিলিনার মুখের উপর কথা বলছে না। মিলিনা রানীর হাত খামছে বেশ কথা শোনায়। রহিম চাচা দূর থেকে দেখছে কিছু বলছে না। বলার কিছু নেও, তাহলে তার চাকরি যাবে। এমন সময় হঠাৎ রাজ বাসায় এলো। তার চোখে পড়ল রানীর পিছল হওয়া দাঁড়িয়ে থাকা। তার সামনেও একজন আছে। রাজকে দেখা মাত্র মিলিনা রানীকে ছেড়ে সোফায় ধপ করে বসে পড়ে। বসেই উল্টাপাল্টা কথা বলে বিলাপ করতে থাকে। মিলিনার এমন ব্যবহারে রানী খুব অবাক হয়। হঠাৎ মহিলার হলো কি? মিলিনা সোফায় বসে বসে বলতে লাগল, হায় রে হায়, আমার কপালে শেষমেশ এই ছিল। আল্লাহ, কি করলে আমার? কেন এমন মেয়েকে বাড়ির বউ বানালে? একটু সামান্য রান্না খেতে চেয়েছি, তাও ভালো করে বানায়নি। না দিয়েছে লবণ আর না কোনো ঝাল মরিচ। হায় আল্লাহ! রানী তখনও জানে না রাজ তার পেছনেই আছে। মা আমায় দিন, আমি লবণ দিয়ে আবার করে দিচ্ছি। থাক থাক, আর ভালো মানুষই দেখাতে হবে না। হায় আল্লাহ, খাবার ভালো হয়নি বললাম বলে এই মেয়ের আগে কিনা আমার হাত ধরল। ও আল্লাহ, শেষে কি না ছেলের বউয়ের হাতে মার খেতে হবে আমায়? আল্লাহ, আমায় মরণ দাও। রানী কিছুই বুঝতে পারছে না। উনি কেন এই সব বলছে? আপনি এই সব কি বলছেন? আমি কখন? রানীর কথা থামিয়ে মিলিমা মেকি কান্না করে বলল, থাক থাক, আর বলতে হবে না। আমার সোনাই বাবা, এসেছিস তুই? আয় আয়, দেখ এই মেয়ে আমার সাথে কি করেছে। মিলিনার কথা শুনে রানী পিছন ফিরে রাজকে দেখে। রাজকে দেখে খুব অবাক হয়। তার আর বুঝতে বাকি নেই মিলিনা হঠাৎ কেন এমন করছিল। মিলিনা সোফা থেকে উঠে রাজের কাছে যায়। মেকি কান্না করে রাজের হাত ধরে টেনে রানীর কাছে আনে। দেখ দেখ সোনাই, তোরা যাকে মাথায় তুলে রাখিস তার কাণ্ড দেখ। একটু স্যুপ খেতে বলেছিলাম, তোর বউ আমায় লবণ তেল মরিচ ছাড়া স্যুপ এনে দিল। ভালো হয়নি বললাম বলে দাঁত কিরিমিরি করে আমার হাত ধরে ঝাঁকিয়ে কত কথা বলল, ভালো লাগলে খান, না হলে বসে থাকুন। আরও কত কি বলল। এই ছিল আমার কপালে। শেষে কি না, ছি ছি। মানুষ শুনলে কি বলবে? আল্লাহ, আমায় মেরে ফেলো তুমি। মায়ের কথা শুনে রাজ টেবিলে থাকা স্যুপের দিকে তাকায়। বেশ তেল মরিচ দেখা যাচ্ছে। রাজ রানীর দিকে তাকায়। রানী টলটল করা চোখ নিয়ে দাঁড়িয়ে আছে। রাজ বিষয়টা বুঝে রানীকে বলল, দেখে শুনে কাজ করবি না? রান্না করার সময় মন কোথায় থাকে? যা মোমের জন্যে আবার স্যুপ বানিয়ে আনো। রানী কিছু না বলে চলে যাচ্ছে। মিলিনা বলে, শেষ? সোনাই শেষ তোর শাসন? তোর মমকে ওই দুদিনের মেয়েটা হাতে খামছে ধরল, আর তুই কিনা এই টুক বলেই শেষ করে দিয়েছিস? মানুষ ঠিকই বলে বিয়ে হয়ে গেলে ছেলেরা পর হয়ে যায়। এই কথা বলে মিলনা আঁচল দিয়ে চোখ মুছে। রাজ রাগে আবার রানীকে ডাক দেয়। রানী ধীর পায়ে রাজের কাছে আসে। রাজ হালকা করে বলতে গেলে অনেকটা জোরেই রানীর গালে একটা চড় বসিয়ে দেয়। রানী ফ্যালফ্যাল করে রাজের দিকে তাকিয়ে থাকে। চোখ কান খোলা রেখে কাজ করতে পারিস না? আমার যা বুঝার আমি দেখেছি আর বুঝেছি। এইভাবে চললে এমনি হবে। ছেলের মুখে এমন কথা শুনে মিলিনা কাচুমাচু হয়ে পড়ে। রাজ আর কিছু না বলে উপরে চলে যায়।
তবুও মিলিনার মুখে বাঁকা এক শয়তানি হাসি ফুটে ওঠে। রানী কান্না করতে করতে রান্নাঘরে যায়। রহিম চাচা সেখানে দাঁড়িয়ে চোখ মুছে গামছা দিয়ে। রানী চোখে পানি নিয়ে মিথ্যে একটু হাসে। রহিম চাচা আবার কেঁদে রান্নাঘর থেকে বের হয়ে আসে। প্রায় ঘণ্টা খানেক পর রাজ নিজের ঘর থেকে বলে উঠে কফির কথা। রানী কফি বানিয়ে রহিম চাচাকে জোর করে তার ঘরে পাঠায়। রহিম চাচা ভয় নিয়েও রাজের ওখানে যায়। রাজ তখন পায়চারি করছিল। আজ রহিম চাচাকে দেখে সে রাগ করল না। সুন্দর করে কফির মগটা রহিম চাচার কাছ থেকে নিয়ে নেয়। শান্ত কণ্ঠে বলে, চাচা রানীকে গিয়ে বলো আমার একটা ফাইল খুঁজে পাচ্ছি না। ঠিক আছে বাবা। রহিম চাচা এসে রাজের কথাগুলি বলল। চাচা গিয়ে উনাকে বলো কাল যেই ফাইলটা দিয়েছে সেটা আলমারির ড্রয়ারেই আছে। রহিম চাচা গিয়ে এই কথা বললে রাজের অনেকটা রাগ হয়ে যায়। মুখ কালো করেই বলে, চাচা রানীকে গিয়ে বলবে আমার মাথা ধরেছে। ওকে আমি আসতে বলেছি মানে এখনই আসতে বলবে। রানী কথার ধরন শুনেই বুঝতে পারছে এইগুলি তাকে ঘরে নেওয়ার জন্যেই বলছে। রানী উপায় না পেয়ে ঔষধের বক্স থেকে মাথা ব্যথায় মলম নিয়ে উপরে গেল। সোজা ঘরে ঢুকে মলমটা রাখতে রাখতে বলল, আপনার মাথা ব্যথা এই মলমটা লাগিয়ে নিন ইনশাল্লাহ কমে যাবে। রাজ কথা না বাড়িয়ে রানীকে জড়িয়ে ধরে। আমি জানি তখন তোর কোনো দোষ ছিল না। যা ছিল তা মোমের ছিল। মম আমায় মিথ্যে বলেছিল আমি জানি। কিন্তু কি করতাম বল? তখন তোর প্রতিও রাগ উঠেছিল। তুই তো আমায় বিষয়টা বলতে পারতি। তা না করে চুপ করেছিলি। আরে বাবা আমি তো এখানে ছিলাম না। যা বুঝার নিজে বুঝে নিয়েছি। সেটা থেকে কিছু বলার চেয়ে তুই বললে আমি মমকে সরাসরি কিছু বলতাম। কিন্তু তুই তো মৌন ছিলি। মৌনভাব তো স্বীকার করার লক্ষণ। রাগে তখন রানী চুপ করে আছে কিছু বলছে না। সরি ভুল হয়ে গিয়েছে। প্লিজ সরি। এখনো রাগ করে আছিস? কাজ আছে আমার। থাকুক। ছাড়ুন সময় হচ্ছে রাতের খাবার দিতে হবে। তবুও না। আগে বল মন খারাপ করিসনি? কি হলো বল? হুম ছাড়ুন। কোনো হুম না আগে বল। ঠিক আছে ছাড়ুন। সত্যি তো? হুম। রানী রাজের বুক থেকে নিজেকে ছাড়িয়ে চলে যেতে নিলে রাজ তাকে হাত ধরে আটকায়। সত্যিই মন খারাপ করে নেই তো? না। বাইদা ওই মুখ ভূতা করে রাখলে না তোকে পেতনির মতো লাগে। রাজ কথাটা শেষ করে রানীর দিকে তাকিয়ে একটা চোখ টিপি মারে। রাজের এই অবস্থা দেখে রানী ভেতরে মুচকি হাসি। হাতটা ঝাঁকি দিয়ে ছাড়িয়ে চলে যায়। কালকের মতো আজও রানী খাওয়া শেষ করে তার আগের রুমে চলে যায়। রাজ রানীকে আসতে না দেখে সেই রুমের দিকে এগিয়ে যায়। রানীকে বলে, তোকে কি প্রতিদিন আমায় কোলে করে নিয়ে যেতে হবে? নাকি আমার কোলে উঠার জন্যে এমন করিস? কোনোটা? কি হলে? চুপ করে আছিস কেন? আমি আজ এখানে থাকব। আপনি যান। মানে? মানে আমি আপনার কোলে উঠার জন্যে ঢঙও করি না আর যেতেও চাইছি না ও ঘরে। আজ আমি এখানে থাকব। থাকতে দিল তো থাকবি। রাজ বিছানায় উঠে রানীকে কোলে তুলে নেয়। কোলে নিয়ে যেতে যেতে বলে, কেন সেদিনের কথা ভুলে গেছিস? বলেছিলি না তুই আমার বউ না তাই আমি তোর সাথে যা ইচ্ছে করতে পারি না। ভুলে যাস না এখন তুই আমার বউ। সো আমি যা ইচ্ছাই করতে পারি। এই কারণেই বুঝি আমায় বিয়ে করেছিলেন? রানীর এই কথা শুনে রাজ থেমে যায়।
রানীর দিকে তাকিয়ে রাগী সুরে, হোয়াট আর ইউ সেইং ডেমিট? কি বলতে চাইছিস তুই? আছাড় মেরে ফেলে দিব। বল। আপনি নিজেই তো দুদিন বললেন এই কথা। তার মানে আমার সাথে যা ইচ্ছে করার জন্যেই আমাকে বিয়ে করেছেন। এটাই বুঝায় আপনার কথার মানে। রাজ আর কিছু বলে না, শুধু তাকে কোলে নিয়ে হাঁটতে থাকে। রানী মনে মনে বলতে থাকে, আপনি কেন বলেন না? আমায় কেন বিয়ে করেছেন, আমায় তা কেন বলছেন না? আমার সাথে যা ইচ্ছা তা করার জন্যে নাকি? সারাদিন ভেবেও এর উত্তর তুই পাবি না। রানী অবাক হয়ে রাজের দিকে ভ্রু কুঁচকে তাকায়। রাজ সিঁড়ি দিয়ে উঠতে উঠতে রানীর দিকে না তাকিয়ে বলে, তোকে আমি কেন বিয়ে করেছি সেটা তুই সারা জীবন ভেবেও হয়তো পাবি না। এটাই মনে হয় আমায়। তাই এত ভেবে সময় নষ্ট করিস না। রানী বেশ অবাক হয়। এই লোক কি মনও পড়তে পারে? না জানি ডাইনোসর রাক্ষস কি করতে পারে। রাজ রানীকে নিয়ে সোজা ব্যালকনিতে চলে যায়। সেখানেই ওকে নামিয়ে দেয়। সাথে সাথে রাজ তাকে পিছন ঘুরিয়ে কোমরে হাত গুজে দেয় আর চুলে মুখ। রানী এমন কাজে অবাক হয়, তবুও ছটফট করে নিজেকে ছাড়ানোর জন্যে। রাজ চুলে মুখ দিয়ে বলে, আমি না চাইলে তুই আমার বাহুডোর থেকে বের হতে পারবি তাই মনে হয় তোর? ব্যাঙের মতো লাফালাফি করছিস কেন? ছাড়ুন আমায়। আমি ব্যাঙই ভালো। চুপ করে চাঁদ দেখ। আমার ইচ্ছে নেই। ছাড়ুন আমায়। আমি ঘরে যাব। আর একটা বললেও তোকে আমি। কি করবেন, খেয়ে ফেলবেন? রাজরানীর চুলে মাতালের মতো নাড়াচাড়া করছে। সেই ঘোরেই আস্তে করে বলে, তোকে আমার খেয়ে ফেলতেই ইচ্ছে করে। কি? তোর মাথা? কিছু না। রানী এখন চুপ করে আছে। নিজেকে ছাড়ানোর আর চেষ্টা করছে না। চুপ করে দাঁড়িয়ে আকাশে মুখ করে আছে। রাজ হঠাৎ তাকে নিজের দিকে ঘুরায়। নেশা ভরা চোখ নিয়ে রানীর দিকে তাকিয়ে থাকে। রানীও কেন যেন রাজের নেশা ভরা চোখে ডুব দেয়। কোনো এক মোহে চলে যাচ্ছে সে। রাজের নেশাভরা চোখগুলি রানীকে নিজের মাঝে রাখতে সক্ষম হচ্ছে না। রাজ তার হাত রানীর গালে নরম করে রাখে। রানী রাজের দিকে তাকিয়েই আছে। রাজের চোখের ভাষা বুঝতে চাইছে। রাজ আস্তে আস্তে রানীর মুখের দিকে এগিয়ে যায়। রানীর চিকন ঠোঁট নিজের দখলে নিয়ে আসে। রানীও মোহের ঘোরে তাল মিলায়। রাজ রানীর ঠোঁট নিজের ঠোঁটে আষ্টে পৃষ্ঠে রেখেছে। রানী খামছে রাজের শার্ট ধরেছে। রাজ দুই হাতে শক্ত করে রানীর কোমর জড়িয়ে রেখেছে। দুজন এমন পরিবেশে বেশ কিছুক্ষণ ছিল। রানী নিজেকে ছাড়িয়ে চলে যেতে চাইলে রাজ তাকে থামায়। নিজের সামনে এনে রানীর লজ্জা মাখা মুখের দিকে তাকিয়ে থাকে। রানী লজ্জায় আর রাজের দিকে তাকানোর সাহস পায় না। রাজ রানীকে কোলে নিয়ে বিছানায় চলে যায়। দুই চোখ ভরা তার নেশা। রানীর লজ্জা আভাযুক্ত মুখশ্রী। সকালে রানী ফ্রেশ হয়ে রান্নাঘরে দৌড় দেয়। অল্প কিছু তৈরি করে রাজের কফি বানায়। তা নিয়ে রাজের রুমে যায়। রাজকে ঢেকে কফি দিয়ে আবার চলে আসে। ব্রেকফাস্ট রেডি করে রানী খাবার টেবিলে দিতে থাকে। এখনই চলে আসবে সবাই খেতে। তাই রানী তাড়াতাড়ি করছে। তখন রাজের গলা শোনা যায়। রাজ তাকে ডাকছে। বাকি খাবার রহিম চাচাকে দিতে বলে রানী উপরে যায়। ডাকছিলেন, হুম এদিকে আয়। বলুন। ধর এটা। এটা কি? ধরতে বললাম ধর। রানী ছোট শপিংটা রাজের হাত থেকে নেয়। ভেতরে কি আছে তা বুঝতে পারছে না। এটার মাঝে কি আছে?
রানীকে ঘরের ভেতরে রেখে রাজ চলে যায়। যাওয়ার সময় দরজায় দাঁড়িয়ে, এটার মাঝে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, তোর জন্যে। কথাটা শেষ করে রাজ চলে যায়। আর রানী অবাক হয়ে থাকে, তার জন্যে ফোন, তাও আবার রাজ দিল? কি করে সম্ভব? কেন দিল এটা তাকে? এইসব কথা রানী ভাবতে থাকে। তারপর শপিংটা খুলে দেখতে লাগলো কি ফোন আছে। শপিং খুলতে খুলতে নিচ থেকে মিলিনার কর্কশ গলায় ডাক শুরু করে। কিসের ফোন, কিসের আনন্দ? সব রেখে রানী দৌড়ে নিচে আসে। সবার সামনে মিলিনা অনেক কথা শুনিয়ে দেয়। রানী চুপ করে মাথা নিচু করে সবগুলি গিলে নেয়। রাজের চোখ মুখে রাগ দেখা যাচ্ছে, তবুও সে কিছু বলল না। অসহায় রানীর মুখের দিকে একবার তাকায়। রাগে টেবিলের নিচে হাত মুষ্টিবদ্ধ করে নেয়। 2 দিন পর রাজ অফিস থেকে আসলে রানীকে ফোনে কথা বলতে দেখে। নতুন ফোন, নতুন সিম। রানী এখন কার সাথেই বা কথা বলবে? সে ছাড়া তো কেউ কল দেওয়ার কথা নয়। রানীর এমন কেউ নেই যে তার সাথে কথা বলবে। তবে রাজ অবাক হয়ে ভেতরে যায়। পেছনে থেকে রানীর কাঁধে হাত রাখে রাজ। ভয় পেয়ে রানীর হাত থেকে ফোনটা কার্পেটের উপর নিচে পড়ে যায়। রাজ আরও অবাক হয়ে রানীর দিকে তাকায়। চোখ মুখে তার ভয় দেখাচ্ছে। আর কৌতূহলবশত নিচ থেকে ফোনটা হাতে নেয়। ফোনের স্ক্রিনে তাকালে একটা আননোন নাম্বার দেখায়। আননোন হলেও নাম্বারটা ভালো করে দেখেই রাজের রাগ মাথায় উঠে যায়। কারণ এটা শুষ্কের নাম্বার ছিল। রাজ হুট করে রানীর গলা চেপে ধরে। তোকে ফোন কিনে দিয়েছি আমি, আর তুই তোর নাগরের সাথে কথা বলছিস? রানী কিছুই বলতে পারে না। রাজ খুব শক্তে রানীর গলা চেপে ধরায় রানী কাশতে থাকে, যার ফলে রাজকে আর কিছু বলতে পারে না সে। পরপুরুষের সাথে কথা বলছিস? এই 3 দিনে নাগর জুটিয়ে নিয়েছিস? বদমাইশ, বেহায়া, নষ্টা মেয়ে। রানীর চোখ দিয়ে এবার পানি পড়তে লাগে। রানীর চোখের পানি দেখে রাজ ফোন নিয়ে ঘর থেকে বের হয়ে যায়। রানী সেখানেই বসে পড়ে কান্নায়। নিজেই বলতে থাকে, আমার দোষ নেই, আপনি ভুল বুঝছেন আমায়, আমার সত্যি কোনো দোষ নেই। রানী কান্নায় ভেঙে পড়ে। রাজ বাগানে একা বসে আছে। হাতে তার রানীর নতুন ফোনটা। অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মাথায়। নাম্বারের ডিটেলস দেখে বোঝা যাচ্ছে তারা 2 মিনিট 34 সেকেন্ড কথা বলেছে। কি এমন কথা বলেছে? রানী কেন ওর সাথে কথা বলল? শুষ্ক রানীর নাম্বার পেল কোথায়? নাকি রানী নিজেই শুষ্ককে কল দিয়েছে? এমন অনেক কথা রাজের মাথাটা বিগড়ে দিচ্ছে। খুব রাগ হচ্ছে তার। লকটা খুলে রাজ শুষ্কের নাম্বারটা ব্ল্যাকলিস্টে রেখে একটা নিঃশ্বাস ছেড়ে দেয়। রাজকে শুষ্ক কদিন ধরে খুব বিরক্ত করছিল ফোন দিয়ে। রাজ রাগে কালকেই তার সাথে দেখা করেছে, আর আজকেই আবার রানীর সাথে শুষ্ক নাম্বারটাই বা পেল কোথায়? তবে সে যখন ওয়াশরুমে গেল তখনই কি শুষ্ক? রাজের আজ বুঝতে বাকি নেই শুষ্ক চিটিং করে তার ফোন থেকে রানীর নাম্বার নিয়েছে। রাজ নিজের রুমে গেল। রানী তখনও ঘরের মাঝে মেঝেতে পড়ে কান্না করছিল। রাজ ফোনটা বিছানার উপর ফেলে দিয়ে ওয়াশরুমে চলে গেল। রানীর দিকে একবার তাকিয়ে কিছু বলল না। সে রাতে রাজ খায়নি। কোনো কথা হয় না তাদের। দুজন দুপাশ ফিরে শুয়ে থাকে। হঠাৎ ঘুমন্ত রানীর গলার দিকে রাজের চোখ যায়। গলাটা লাল হয়ে আছে। তখন রাগের মাথায় এত শক্ত করে ধরেছে সে এখন দাগ পড়ে আছে। রাজের মায়া হয়। রানীর গলায় আলতো হাত বুলিয়ে দেয়।
তারপর সেখানে ঠোঁট লাগিয়ে পরশ দিতেই রানী নড়ে পড়ে। রাজ তাড়াতাড়ি নিজের জায়গায় শুয়ে যায়। রাজ 2 দিন রানীর সাথে তেমন ভালো করে কথাও বলেনি, তার দিকে নজরও দেয়নি। রানী বেশ কান্না করে এই জন্যে। বুকটা তার পুড়ে যাচ্ছে রাজের এমন কাজগুলি। খুব কষ্ট হচ্ছে। ভালোবাসার মানুষের কাছ থেকে আর যাই সহ্য হোক, অবহেলাটা একদমই সহ্য হয় না। ভীষণ রকম ভাবে পুরায় এটা। দগ্ধে দগ্ধে কষ্ট দেয়। মনে হয় বুকের ভেতরটা জলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। আর সহ্য হচ্ছে না। এই বুঝি দমটা বন্ধ হয়ে যাবে এমন মনে হয়। সেদিন সত্যিই রানীর দোষ ছিল না। শুষ্কের সাথে রাজ যখন রেস্টুরেন্টে দেখা করে তখন রাজ একবার ওয়াশরুমে যায়। ফোনটা টেবিলেই ছিল। শুষ্ক কম্পিউটার ইঞ্জিনিয়ার। একটা ফোন লক খোলা তার কোনো ব্যাপারই না। সেখান থেকেই রানীর নাম্বার পেয়ে রাতে তাকে কল দেয়। সেদিনের কিছু কথা। হ্যালো, কে বলছেন? রানী। কে আপনি? আমার নাম কি করে জানেন? রানী, আমি জানি তুমি ভালো নেই। প্লিজ আমার কাছে চলে আসো। রানীর মতো রাখব তোমায়। কি যা তা বলছেন এইসব? রানী, সত্যিই বলছি আমি। চলে এসো ওই নরম থেকে। আমি খুব সুখে রাখব তোমায়। তোমায়? আবোলতাবোল কি সব বলছেন? কে আপনি? আমাকে তুমি চিনতে পারছো না? আজব, আপনাকে আমি কিভাবে চিনব? ফোন রাখুন তো। মনে করো আমি শুষ্ক। রাজের সাথে একবার ও বাড়ি গিয়েছিলাম। আমার কারণেই রাজ তোমাকে চড় দিয়েছিল। এখন আর রানীর বুঝতে বাকি নেই এটা কে। শুষ্ক নামটা আওড়াতে থাকে সে। হ্যাঁ, রাজ তো এই নামটা অনেকবার বলেছে। শুষ্ককে নিয়ে তার সাথে সন্দেহও করেছিল। অথচ এতদিন সে জানতই না এটা কে। সেইগুলি ভাবতে ভাবতেই রাজ চলে এসেছিল। আর পরেই ও ঘটনা হয়। সেদিন সে রাজকে বলতেই চেয়েছিল, কিন্তু বলা হয়নি। রাজ তাকে বলতে দেয়নি। এর আগেই তার গলা চেপে ধরেছিল সে। তার 4 দিন পর রাত 11টায় রানীর ফোনে কল আসে। এই কদিন রানীর ফোনে অনেক আননোন নাম্বার থেকে কল এসেছে, কিন্তু সে ধরেনি। আজও ধরত না। কিন্তু ঘুমের ঘোরে ধরে ফেলেছে। রাজ তখন ঘুমেছিল। রাজের শরীর খারাপ করায় সে তাড়াতাড়ি শুয়ে যায়। সাথে রানীও। ফোন ধরতেই ও পাশ থেকে ভেসে আসে। রানী ফোনটা কাটবে না। খুব খারাপ হবে। তোমাকে আমি যা বলছি তা শুনো। আমি তোমাদের বাসার বাগানে দাঁড়িয়ে আছি। ভাগ্য ভালো থাকলে এখনই একবার নিচে এসে দেখা করো। না হলে কাল রাজের লাশ বাসায় আসবে। রানী কি বলবে কি উত্তর দিবে ভেবে পায় না। ভেতরটা পর্যন্ত কেঁপে উঠছে তার। শুষ্ক আর কথা না বলে কল কেটে দেয়। রানী রাজের দিকে তাকায়। কি সুন্দর ঘুমিয়ে আছে লোকটা। কতটা মায়ে মাখা মুখ। যেন রাজপুত্র। কি করবে না করবে ভেবে পায় না। শুকনো গলায় ঢুক গিলে সে। ভেতরের সব পানি যেন শুকিয়ে গিয়েছে। রীতিমতো সে ঘামছে। খুব ভয় হচ্ছে। শরীর কাঁপছে। রানী কি যাবে নাকি যাবে না ভাবছে। রাজকে ডাকা উচিত, সেটাও বুঝতে পারছে না। ভালোবাসার মানুষের ক্ষতি কেউ কোনো দিন চায় না। আশঙ্কা থাকলেও যা ইচ্ছা তা করতেই রাজি থাকে। আর এটা তো নিচে গিয়ে একটু দেখা করা। রানী ফোন বালিশের নিচে রেখে কাঁপা শরীরে বিছানা থেকে উঠে দাঁড়ায়। শরীর এতটাই কাঁপছে ভালো করে হাঁটতেও পারছে না সে।
রানী শুকনো ঢুক গিলতে গিলতে এগিয়ে আসে। শরীর ঘেমে একাকার, তবুও এগিয়ে যাচ্ছে। ভয় ভেতর আত্মা শুকিয়ে উঠছে। খুব কান্না পাচ্ছে, তবুও এগিয়ে যাচ্ছে। ভালোবাসার মানুষের জীবন মরণের কথা। রানী ধীর গতিতে সিঁড়ি বেয়ে নিচে নামে। পাটা এগিয়ে চলতে চাইছে না, তবুও সে জোর করে চালাচ্ছে। কাঁপা কাঁপা হাতে বাড়ির দরজা খুলল। বুকের ভেতরের ভয়টা আরো বাড়ছে। আল্লাহর নাম নিয়ে টিপটিপ পানিয়ে রানী বাগানের দিকে এগিয়ে যায়। হঠাৎ তার হাত কেউ চেপে ধরে। হাত টেনে তার পথ আটকায়। এমন সময়ে কে তার হাত ধরেছে ভেবেই রানী আরো কেঁপে ওঠে। চোখ পানিতে টুইটুই করছে। শুষ্ক আবার তার হাত ধরেনি তো। রানী খুব ভয়ে ভয়ে পিছন ফিরে। বুক ধকধক করছে। পিছন ফিরে রাজকে দেখে সে আরো বেশি ভয় পায়। মুখের কথা হারিয়ে গিয়েছে তার। কি করবে, কি বলবে রাজকে? রাজ আবার তাকে সন্দেহ করবে? তার উচিত ছিল রাজকে সবটা বলার। কিন্তু সে তো রাজের ভালোর জন্যেই এখানে এসেছে। রাজ চোখ লাল করে রানীর দিকে তাকিয়ে আছে। রানী খুব ভয় পাচ্ছে রাজের এমন রূপ দেখে। কিছু বলার আগেই রাজ ঠাসঠাস করে রানীর গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। রানীর চোখ দিয়ে এখন পানি গড়িয়ে পড়ে। রাজ শক্তে তার বাহু চেপে ধরে। এত রাতে তুই এখানে এলি কি করে? তোর সাহস মন্দ নয়। আমার পাশে থেকে উঠে এসেছিস নাগরের সাথে দেখা করতে? পরকিয়া কবে থেকে করছিস? রাজ রানীর মুখ এক হাতে চেপে ধরে কথাগুলি বলল। রানী ঘৃণায় কেঁদে উঠে শব্দ করে। কি বলছে রাজ এই সব? রাজ তখন সজাগ ছিল। মাথা ব্যথার কারণে চোখ বন্ধ করেছিল। রানীর কল বাজলে সে জাগে কিন্তু আবার চোখ বন্ধ করে নেয়। রানী ফোনে কোনো কথা না বলে আস্তে আস্তে বিছানা ছেড়ে উঠলে রাজ বেশ অবাক হয়। রানী চলে গেলে সে বালিশের নিচ থেকে ফোন হাতে নেয়। ফাইলে গিয়ে ফোনের রেকর্ড অন করে। শুষ্কের কণ্ঠ শোনা মাত্র রাজ রেকর্ড অফ করে রানীর পিছু নেয়। রাজের বুঝা বাকি নেই রানী তার সাথেই দেখা করতে যাচ্ছে। রক্ত মাথায় উঠে যায় তার। রানীর দিকে লাল আভা চোখ নিয়ে রেগে তাকায়। রানী রাজের চোখ দেখেই ভয় পেয়ে যায়। এতক্ষণের চেয়ে এখন বেশি রাজকে দেখে ভয় হচ্ছে তার। অন্তর আত্মা শুকিয়ে পেরেছে। রাজ গলা চেপে ধরে রানীর। বল শুষ্ক কোথায়? না হলে তোকে এখানেই মেরে ফেলব। বলবি নাকি? বলছি। আরও একটু শক্ত করে রাজ তার গলায় ধরে। রানী কথা বলতে না পেরে হাত দিয়ে বাগানে ইশারা করে। রাজ রানীকে ধাক্কা দিয়ে বাসার ভেতরে পাঠায়। তারপর বাহির থেকে দরজা বন্ধ করে নেয়। বাগানে গিয়ে শুষ্ককে খুঁজতে থাকে। একটা গাছের আড়ালে তাকে পাওয়া যায়। তোকে ডাকিনি। আমি রানীর সাথে কথা বলতে এসেছিলাম। রাজ কোনো কথা না বলেই এলোপাথারি মারতে থাকে শুষ্ককে। ভেতরে থেকে রানী কান্না করতে থাকে। কিছুই বুঝতে পারে না কি হচ্ছে। রাজ মারতে থাকে শুষ্ক রাজকে এক দুইটা দেয়। অনেক মেরে শুষ্ককে কলার চেপে রাজ রাগীভাবে বলল, আগেও মানা করেছিলাম, এবারও করছি। রানীর থেকে দূরে থাকবি। আমি ওকে চাই। রাজ শুষ্কের মুখে আরও একটা দেয়। আবার দুই হাতে কলার ধরে বলে, আমি ওর থেকে তোকে দূরে থাকতে বলেছি। মানে দূরে থাকবি তুই? ও আমার ওয়াইফ। ওকে তো তুই এখনো সেই সম্মান দিসনি। তবে মেনেও নিসনি। নরকের মাঝে রেখেছিস। তুই আর তোর মা ওর সাথে কি না করিস?
রানীকে তুই ছেড়ে দে, ওকে আমি সুখে রাখব। শুষ্কের কথা শুনে রাজ আরও রেগে যায়। মারতে মারতে শুষ্ককে টেনে বাসা থেকে বের করে দেয়। দরজা ঠেলে ভেতরে ঢুকে রানী কান্না করছে। তার হাত শক্তে ধরে রাজ টেনে হিঁচড়ে উপর নিয়ে যায়। ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। তার দিকে ঝুঁকে রাজগাল চেপে ধরে। এত প্রেম? কবে থেকে এমন করিস? তোকে ভালো ভেবেছিলাম, আর তুই কি না? তুই একটা নষ্ট মেয়ে। এই বলে রানীকে একটা চড় দিয়ে রাজ সিগারেটের প্যাকেট নিয়ে ব্যালকনিতে চলে যায়। আগে খেয়াল না করলেও রানী এখন দেখছে তার হাতে রক্ত। কিন্তু তার হাত তো কাটেনি, জ্বলছেও না। তবে রাজের আবার রানী তাড়াতাড়ি করে ব্যালকনিতে যায়। রাত দাঁড়িয়ে আপন মনে সিগারেট টানছে। রানী হাতের দিকে নজর দেয় তার। সত্যিই হাত কেটে রক্ত ঝরছে তার। রানী এগিয়ে যায়। রাজের হাত ধরলে সে ঝাড়ি দিয়ে হাত সরিয়ে নেয়। রানী আবার হাত ধরে। রাজ তার বুকে এক ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। রাজের ধাক্কা সামলাতে না পেরে রানী নিচে পড়ে যায়। রাজের সেদিকে কোনো খেয়াল নেই। সে নিজের মতো করে ধোঁয়া উড়াতে ব্যস্ত। রানী কান্না করে নিচ থেকে উঠে। অস্পষ্ট কণ্ঠে বলে, আপনার হাত থেকে রক্ত পড়ছে, দয়া করে ব্যান্ডেজ করে নিন। রাজ এবার সিগারেট ফেলে রানীর বাহু খামছে ধরে। মুখের সামনে মুখ নিয়ে বলে, তুই রানী, তুই আমাকে যতটা যন্ত্রণা দিয়েছিস, পুড়িয়েছিস, আমিও এখন থেকে ততটা দিব। এতটা দগ্ধ দিব তোর মনকে, তুই নিজেই না পেরে আমার কাছে ছুটে আসবি। বিয়ের আগে মনে আছে আমাকে যে অবহেলা করতি, মনে আছে? আমার থেকেও তুই পাবি। রাতটা কাটাতে দে। রাতে রাজ ব্যালকনিতে থাকে, ডিভানে শুয়ে পড়লে রানী হাতটা ব্যান্ডেজ করে দেয়। সকালে রানী কফি নিয়ে রাজের কাছে আসে, রাজকে ডাকে। রাজ মিটমিট করে রানীর দিকে তাকায়। রাগে আর কিছু বলে না। হাতে ব্যান্ডেজে নজর গেলে রানীর সামনেই তা খুলে ফেলে। রানীকে হাত দিয়ে সরিয়ে পাশ কাটিয়ে সে চলে যায়। খাবার টেবিলের সামনে বসে আছে সবাই। রানী খাবার দিচ্ছে সবাইকে। ড্যাড। রাজের ডাকে সবাই তার দিকে তাকায়। ড্যাড, গুলশানে না আমাদের একটা ফ্ল্যাট আছে, আমি রানীকে নিয়ে সেখানে উঠতে চাই। রাজের কথায় সবাই থমেরে আছে। ইমরান খুশি হলেও অবাক হয় বেশি। রানী তো হা করে আছে রাজের দিকে। কেন রাজ, কি সমস্যা? এমনি আমি আজ থেকে রানীকে নিয়ে ওখানেই থাকব। মিলিনা তেড়ে উঠে। জানতাম, আমি আগেই জানতাম এই মেয়ে আমার ছেলেকে পর করে দিবে। দিল তো, ওই বদমাইশ নিয়ে সেটাই করল। মম, ওকে কেন বলছো? ও বলেছে না আমি। মিলিনা কিছু না বলে চলে যায়। রাজ, বাবা, রানীকে নিয়ে ওখানেই চলে যাও। রানীও একটু শান্তি পাবে। দিনের 12টা বাজে। রানী আর রাজ নিজেদের কাপড় গুছিয়ে নিয়েছে ও বাসায় যাওয়ার জন্যে। সব আগে থেকেই রেডি ছিল, শুধু কেউ থাকত না। আশার স্বয়ং মিলিনা রানীকে অনেক কথা শোনায়। রাজ কিছু বলে না, তাকে নিয়ে চলে আসে। নতুন বাসায় আসে, রাজ ভেতরে চলে যায়। আর রানী বাসাটা ঘুরে ঘুরে দেখতে থাকে। রাজ তখন শাওয়ার নিচ্ছে। উপর থেকে টুপটুপ করে পানি পড়ছে। উন্মুক্ত শরীরে মাথার পানি বেয়ে বুকে গড়িয়ে পড়ছে রাজের। ওখানে থাকলে সবার কষ্ট সহ্য করতে হতো তোকে, এখানে শুধু আমার অবহেলা সহ্য করবি। তোকে আমি ভালোবাসি, তুই বুঝলি না। আমায় অবহেলা করেছিলি, তাই তোকে একলা নিয়ে এলাম।
পরীক্ষাটাও একটু পড়ে দিতে পারবি। ওখানে থাকলে সেটাও পারতি না সারাদিনের কাজে। এতটা অবহেলা দিব তোকে? রানী, তুই নিজে আমার কাছে আসবি, আসতে হবে তোকে। আসতেই হবে। বিকেলে রাজ নিজের ঘরে ল্যাপটপ নিয়ে বসেছিল। রানী গুটি গুটি পায়ে সে রুমে আসে। রানীকে দেখে রাজ শক্ত সুরে বলে, কিছু বলবি? এখানে এসে দাঁড়িয়ে আছিস কেন? কি হলো? আমার এখানে ভালো লাগে না। আমি ও বাড়ি যাব। রাজ ল্যাপটপ রেখে উঠে দাঁড়ায়। কেন রে, শুষ্কের সাথে দেখা করতে পারছিস না তাই? আপনি আমায় ভুল। কথাটা শেষ করার আগেই রাজরানীর এক হাত পেঁচিয়ে ধরে। হাতটা পিঠের সাথে চেপে ধরে কানের কাছে মুখ নিয়ে বলে, ভুল না, যা বুঝার আমি বুঝেছি। লাগছে আমার। রানীর পিঠে ধাক্কা দিয়ে রাজ তার থেকে সরিয়ে নেয়। কয়েকদিন এভাবেই কেটে যায়। রানী আর সহ্য করতে পারছে না এগুলি। রাজ তার সাথে কথা বলে না, তার দিকে তাকায় না। জোর করেও তার সাথে কিছু করে না। অফিস যায়, বাসায় আসে, ল্যাপটপ নিয়ে বসে থাকে। খাবার ভালো হলেও রাগারাগি করে। রাজের অবহেলাগুলি একটুও সহ্য হচ্ছে না। দগ্ধে দগ্ধে তাকে মেরে ফেলছে। মুখ ফুটে কিছু বলতেও পারছে না। নীরবে সহ্যও করতে পারছে না। বিষের মতো জীবন কাটাচ্ছে সে। রাজের দিকে তাকিয়ে শুধু রানী কাঁদে, রাজ সেদিকে দৃষ্টিপাত করে না। সেদিন সকালে রাজ বসে ল্যাপটপে অফিসের কাজ করছিল। রানী তখন সেখানে যায়। বরাবরের মতো রানী কথা বলতে চাইলেও রাজ বলছে না। রানীও চুপ করে আছে। রাজি তখন বলল, কিছু কি বলবি? আসলে। ভাব না দেখিয়ে তাড়াতাড়ি বলে এখান থেকে যা। আমি একটু বাহিরে যাব। মানে? একটু দরকার ছিল। কি দরকার? কি হলো? রাজের ধমকে রানী ভয় পায়। আসলে প্যাপ্যা। কি প্যাপ্যা করছিস? আমার রাজ বুঝতে পারল বিষয়টা। কিছু না বলেই বাসা থেকে বের হয়ে গেল। একটু পর রাজ এত বড় একটা প্যাকেট নিয়ে আসে। রানীর হাতে ধরিয়ে দেয়। এইগুলি দিয়ে কয়েক মাস চলে যাবে। এইটুক বলে রাজ চলে যায়। রানী প্যাকেট খুলে দেখে কয়েকটা প্যাডের প্যাকেট। রানী মুচকি হাসি দেয়। লোকটার সবদিকে নজর আছে। না বললেও বুঝে নেয়। রাতে তলপেটের ব্যথায় রানী ছটপট করছে। তা দেখে রাজ রান্নাঘরে যায়। গরম পানি করে। তা ব্যাগে নিয়ে রানীর পেটের উপর রাখে। রানী কান্না ভরা চোখ নিয়ে রাজের দিকে তাকিয়ে থাকে। রাজ আর চোখে তা খেয়াল করে। ঘুমানোর সময় রাজ রানীকে কোল বালিশের মতো জড়িয়ে নেয়। রানী জানে এটা তার জন্যেই রাজ করছে। লোকটা এই কঠিন তো এই নরম। দেখতে দেখতে রানীর টেস্ট পরীক্ষা চলে এলো। রাজ প্রতি রাতে তাকে পড়ায়। পড়া না পারলে তাকে দেখানোর জন্যে বেত দিয়ে মারে। পড়ে নিজেই কষ্টে চোখের পানি ফেলে। শুধু রানীকে তার কঠোরতা আর অবহেলা দেখতে নিজেই কষ্ট পায় শুধু। রাজ প্রতিদিন অফিস রেখে রানীকে গাড়ি করে কলেজে দিয়ে এসেছে। পরীক্ষার পর আবার নিয়ে বাসায় দিয়ে অফিস গিয়েছে। এখন ভালো করে পড়ছে এইচএসসি দেওয়ার জন্যে। এতগুলি মাসেও রাজের অবহেলা কমেনি। কঠোরতা বেড়েছে। বাড়ছে অবহেলা। আর যে সহ্য করতে পারছে না রানী। সেদিন বিকেলে হাদিসের বই পড়ে রানী খুব কেঁদেছে। সারা বিকেলে কেঁদে একাকার করে দিয়েছে। হাদিসে স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হওয়া উচিত তা পড়ছিল আর কান্না করছিল। তার অবুঝ মন কেঁদে উঠছিল। বুকের পিঞ্জর পাখি আর সে খাঁচায় পুরে রাখতে পারছিল না।
ব্যালকনিতে দাঁড়িয়ে অঝোরে কান্না করছিল শুধু। রাজ সেই কখন থেকে কলিং চাপছে, কিন্তু রানীর তো দরজা খোলবার নামই নেই। রাজ ঘাবড়ে যায়। প্যাকেট থেকে ফ্লেটের আরেকটা চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে রানীকে দেখতে পায় না। দৌড়ে নিজেদের ঘরে যায়। রানী ব্যালকনিতে দাঁড়িয়ে কান্না করছে। রাজ দৌড়ে এসে তা দেখে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। রাজের শব্দ পেয়ে রানী পিছন ফিরে। আর সময় নষ্ট না করে দৌড়ে রাজের বুকে ঝাঁপিয়ে পড়ে আধো আধো কণ্ঠে কান্না করতে করতে বলে, ভালোবাসি আপনাকে, খুব ভালোবাসি। আমি আর আপনার অবহেলা নিতে পারছি না। আপনার পায়ে পড়ি, আমায় আর কষ্ট দিবেন না। এই আড়ালের কষ্ট আমি আর নিতে পারছি না। প্রতিনিয়ত দগ্ধ হচ্ছে, আর দগ্ধ করবেন না আমায়। আচমকা এমন তুফানে রাজ হকচকিয়ে যায়। তার সামনে দিয়ে কোনো সুনামি বয়ে গেল, সে কিছুই বুঝতে পারে না। শুধু হাঁ করে রোবটের মতো দাঁড়িয়ে আছে। রানী যখন রাজকে আরো খামছে ধরে তখন তার হুঁশ ফিরে। বুকের দিকে তাকিয়ে রানীকে আবিষ্কার করে। তার মানে এটা তার কল্পনা বা ভ্রম নয়, এটা বাস্তবেই হল। রাজ মুচকি হেসে রানীকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নেয়। রানীকে বুক থেকে মুখ তুলে তার দিকে তাকায়। গালের পাশে হাত দুটি রেখে বলে, পিচ্ছিটা কষ্ট পেয়েছে খুব? আই এম সরি। রানী নাক টেনে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। রাজ একটু এগিয়ে তার কপালে চুমু দেয়। রানী আদরে আহ্লাদে রাজকে আবার জড়িয়ে নেয়। ভালোবাসি, আমিও তোকে খুব ভালোবাসি পিচ্ছি। রাজের মুখে এই কথা শুনে রানী আরো কান্নার বেগ বাড়িয়ে দেয়। রাজ মুচকি হেসে বলল, হয়েছে তো, এবার কান্না রাখো। দেখ, আমার দামি কোটটা তোর চোখের পানি নাকের পানি দিয়ে শেষ করে ফেলছিস সেই প্রথম দিনের মতো। এবার কান্না থামা। যদি আমার কোটটা নষ্ট হয় তবে ওবারের চেয়ে এইবার আরো ভয়ঙ্কর শাস্তি পাবি। রাজ রানীর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে, এবার ভয়ঙ্কর ভালোবাসার শাস্তি দিব, যা তোর মতো পিচ্ছির নেওয়ার ক্ষমতা খুব কম থাকবে। আমাকে ঘামছে ধরেও নিঃশ্বাস নিতে পারবি না, তাই কান্না থামা। রাজের মুখে এমন কথা শুনে রানী চোখ বড় বড় করে তাকায়। লজ্জায় তার নিঃশ্বাস ঘন হয়ে আসে। রাজ এক গালে একটা স্মাইল দেয়। সেই হাসির মাঝে কত কি যে লুকিয়ে আছে। জানিস, আমার না খুব রাগ। রাগ উঠলে আর নিজেকে ঠিক রাখতে পারি না। তোর প্রতি আমার টানটা আরো আগে থেকেই ছিল, কিন্তু তুই আমাকে এড়িয়ে যেতি। আমি ভাবতাম শুষ্কের কারণে। তখন আমি তোকে আমার পাশে বেশি চাইতাম, নাকি তুই আমায় এড়িয়ে যেতি তা আমি জানি না। কিন্তু ওগুলি আমার খুব রাগ তোলাত। ভাবতাম শুষ্ককে তুই লাইক করিস, তাই আমার থেকে দূরে থাকিস। প্রথম দিন শুষ্ক তোকে কল দিয়ে কি বলেছিল আমি জানি না, কিন্তু পরে তোর ফোনে আমি রেকর্ড অন করি। সেদিন রাতে যখন আমার পাশ থেকে চলে আসছিলি তখন রেকর্ড অন করি, কিন্তু সবটা শুনিনি আমি। ভেবেছি তুই ওর সাথে সম্পর্ক রাখছিস। কয়েকদিন আগে আমি সবটা রেকর্ড শুনি। তুই ওর সাথে সম্পর্ক রাখলেও আমি তোকে ছাড়তাম না, কারণ ভালোবেসে তোকে বিয়ে করেছি। সেদিনের রাগে তোকে এখানে নিয়ে এলাম, যাতে পরীক্ষার জন্যে পড়তে পারিস আর আমার অবহেলা পেয়ে নিজেই আমার কাছে ছুটে আসিস। আজ সেটাই হল। রাজের গড়গড় করে বলা কথা শুনে রানী বেশ অবাক হয়। হা হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। রাজ তাকে কোলে তুলে নিল। ইয়েস মাই লিটল অ্যাঞ্জেল, আই লাভ ইউ। আই লাভ ইউ সো মাচ জান পাখি। না, ছাড়ুন আমায়। আপনি ছাড়ুন। আপনি ভালো না।
আপনি একটা ডাইনোসর রাক্ষস। ঈষৎ বউটা আমার কি বলে? একটু কামড়ে দেই। ছি, ছাড়ুন আমায়। না, ছাড়ব না। কি করবে আমার বউটা? এমন সময় রাজের ফোনে কল আসে। রানীকে নামিয়ে কল রিসিভ করে। ওপাশ থেকে বলে উঠে, ইয়ার কেমন আছিস? শুষ্ক। নামটা শুনে রানী ভয় পায়। রাজ রানীকে তার এক হাতে নিজের সাথে ঘিরে নেয়। দোস্ত, মাফ করে দিস আমায়। রানী অনেক ভালো মেয়ে, ওর কোনো দোষ নেই। আমি ওকে বারবার আমার কাছে আনতে চেয়েছি, তবে পারিনি। ও কখনোই আমার সাথে কথা বলতে চায়নি। যা করার আমি করেছি। ওকে নিজের কাছে টেনে নিস। ও অনেক অসহায় রে। ওকে সুখে রাখিস। হঠাৎ এই কথা কেন? কি করব বল, ওকে যে সত্যিই হয়তো ভালোবেসে ফেলেছিলাম, নিজের করে পাইনি। তাই আমি কানাডা চলে যাচ্ছি। হোয়াট? কাল 1টায় আমার ফ্লাইট। তোদের ছেড়ে চলে যাচ্ছি। যদি কখনো আসতে মন চায় তবে আবার ফিরে আসব। না গেলে হয় না? না, সব রেডি করে ফেলেছি। বড় কথা, ওখানে পাপার ব্যবসায়টা আমি সামলাব। তোর সাথে অনেক অনেক খারাপ ব্যবহার করেছি। পারলে মাফ করিস। দূর পাগল, তুই তোর ভালোবাসার জন্যে করেছিস আর আমি আমার ভালোবাসার জন্যে। এখানে আমরা দুজনেই সমান, তাই শোধবোধ। রাজ, একটা কথা বলবো? বল। শেষবার তোরা দুজন কাল এয়ারপোর্ট একবার আসবি? তুই না চাইলে। কেন নয়? অবশ্যই আসব। খুব খুশি হব রে দোস্ত। খুব খারাপ লাগছে আমার তোর সাথে। বাদ দে। রাখছি দোস্ত, কাল দেখা হবে তাহলে। ঠিক আছে। রাজ ফোনটা কেটে দিয়ে রানীর দিকে তাকায়। কাল শুষ্ক চলে যাচ্ছে। আমরা কাল ওকে বিদায় দিতে যাব। ভয় নেই, আমি আছি না। রাতের খাবার খেয়ে রাজ ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। রানী পেছনে থেকে এসে তাকে জিজ্ঞাসা করে, ঘুমাবেন না? কি হলো? রাজ এক টানে রানীকে তার কাছে নিয়ে যায়। এক হাত কোমরে নিয়ে অন্য হাতে রানীর চুল নিয়ে খেলা করতে থাকে। রানী একটা শুকনো ঢোক গিলে রাজ রানীর গলায় মুখ ডুবিয়ে দেয়। চুলে মাতাল করা গন্ধ শুকে নেয় কিছুক্ষণ। তারপর রানীর ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। রানী আজ পরশ আদরে রাজকে জড়িয়ে নেয়। মধুর এই সময়টা তাদের মাঝে বেশ কিছু সময় ছিল। তারপর রাজ নিজেকে সেই আবদ্ধ থেকে ছাড়িয়ে নেয়। রানী তো লজ্জায় লালটুইটুম্ভুর হয়ে আছে। রাজ তার লজ্জা রাঙ্গা গালে হাত রাখে। জান, খুব ভালোবাসি তোমায়। পিচ্চি বউটাকে খুব ভালোবাসি। নো তুই, নো আপনি। অনলি তুমি চলবে এখন থেকে। রানী রাজের বুকে মাথা গুজে নেয়। আমার বউটাকে খুব সুখে রাখব এখন থেকে। খুব সুখে। এতটা সুখে যে রাজ একটু জোরেই হেসে দেয়। ফিসফিস করে বলে, সহ্য করতে পারবে তো? রানী লজ্জায় রাজের বুকে কিল দেয়। রাজ আরও আদরে রানীকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে নেয়। 1 কাপ কফি হবে? আপনি থাকুন, আসছি। রানী কফি বানিয়ে নিয়ে আসলে দেখে রাজ ব্যালকনিতে চেয়ারে বসে আছে। আপনার কফি। রানীকে রাজ টেনে নেয়। নিজের কোলে বসায় রানীকে। এক হাতে রানীর পেট জড়িয়ে নেয়, অন্য হাতে কফির মগে ঠোঁট লাগায়। সেই মগ আবার রানীর দিকে এগিয়ে দেয়। আপনি আর খাবেন না? রাজ চোখ গরম করে তাকিয়ে আছে। ঠিক কফিটা যেমন গরম তেমনি। কি কি হয়েছে? তুমি বলতে বললাম না? কি হলো?
তুমি খাও। কেন? আমি বললাম তাই। রাজের রাগ না তুলিয়ে রানী কফিতে চুমুক দেয়। রানীর ঠোঁট লাগানো কফিতে সে আবার চুমু দেয়। হাত দিয়ে ইশারা দিয়ে দেখায় জাস্ট ওয়াও, দুনিয়ার সবচেয়ে সেরা। রানী মুচকি হেসে রাজের বুকে লুটিয়ে পড়ে। রাজ কোলে নিয়ে রানীকে বিছানার দিকে এগিয়ে যায়। তার চোখে নেশা উপচে পড়ছে। রানীও সেই নেশায় তাল মিলাচ্ছে। রানীকে নরম করে রাজ বিছানার উপর রাখে। তারপর তার দিকে এগিয়ে যায়। চিকন নরম ঠোঁটে রাজ নিজেকে ডুবিয়ে নেয়। গলায় নিজের মুখ গুজে দেয়। ক্রমশ রানীকে আরও পূর্ণ ভালোবাসার পরশ দিতে থাকে। রানীকে আজ পরিপূর্ণ করে তুলছে রাজ নিজের ছোঁয়ায়। ক্ষণিকের মাঝেই তারা ভালোবাসার সমুদ্রে তলিয়ে যায়। ভালোবাসা নামক এক চাহিদায় মেতে ওঠে। সকাল সকাল দুজনে ফ্রেশ হয়ে নাস্তা করে বেরিয়ে যায়। এয়ারপোর্ট পৌঁছে গিয়ে দেখে শুষ্ক তার মা বাবার সাথে কথা বলছে। মা তো কান্না করেই শেষ। তাদের সান্ত্বনা দিচ্ছে শুষ্ক। দুজন এগিয়ে যায় তাদের দিকে। রাজ শুষ্ককে জড়িয়ে ধরে, কোলাকুলি করে। একটু দূরে রানী বোরকা পরে দাঁড়িয়ে আছে। দুজন বন্ধু কথা বলে শুষ্ক রানীর দিকে এগিয়ে যায়। আমাকে মাফ করে দিও রানী, অনেকটা ভুল করে ফেলেছি। দুজনে খুব ভালো থাকো। মাফ আল্লাহর কাছে চান ভাইয়া। মাফ করার মালিক উনি। নিজের খেয়াল রাখবেন আর ভালো থাকবেন। সময় হয়ে যাচ্ছে, চলে যাব আমি। যদি প্রয়োজন মনে করি তবে আবার ফিরে আসব। তোমরাও ভালো থেকো। যাওয়ার আগে শুষ্ক রাজকে বলে গেছে তার মা বাবাকে যেন একটু দেখে। রাজও তাকে আশ্বাস দিয়েছে। বেশ কিছুক্ষণের মাঝে তাদের মাথার উপর দিয়ে সাই করে প্লেটটা কানাডার উদ্দেশ্যে চলে যায়। রাজ শুষ্কের মা বাবাকে সান্ত্বনা দিয়ে বিদায় করে দেয়। তারা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। রাজ আর নতুন বাসায় যায় না, সোজা বাবা মার কাছে চলে যায়। তাকে দেখে সবাই খুশি হয়। দূর থেকে মিলিনা মুখ কালো করে দাঁড়িয়ে থাকে। রানী তাকে সালাম করে। মিলিনার মুখ কালো হয়ে গিয়েছে, চোখের নিজেও কালি জমেছে। একমাত্র আদরে ছেলের শোক। মিলিনা রানীর হাত নিজের দুই হাতের মাঝে জড়িয়ে নেয়। মারে, তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমাকে মাফ করিস। আমার ছেলেটা তোকে খুব ভালোবাসে। ওকে আমার কাছ থেকে আর কোথাও নিয়ে যাস না। তুই এখানে থাক, তোর সাথে আমি আর খারাপ ব্যবহার করব না। তবুও আমার ছেলেটাকে, আমার সোনাইকে। রানী মিলিনাকে জড়িয়ে ধরে। রাজও এসে মা আর বউকে নিজের বাহুডোরে নিয়ে নেয়। মায়ের কপালে চুমু দেয়। মিলিনা ছেলের মুখে হাজার হাজার চুমু দেয়। রানীকেও আদর করে। তাদের নতুন এক জীবন শুরু হয়। নতুন জীবনের দিকে সবাই এগিয়ে যায়। 4 বছর পর আজ শুষ্ক দেশে ফিরবে। একা নয়, সাথে আরেকজনও আছে। হ্যাঁ, শুষ্ক বিদেশে পড়াকালীন এক মেয়ে তাকে পছন্দ করত, অনেক ভালোবাসত। কিন্তু শুষ্ক তাকে রিজেক্ট করেছিল। 2 বছর আগে কানাডায় তাদের দেখা হয়। তানিশা আজও তাকে ভালোবাসে। শুষ্ক নিজের একাকিত্ব জীবনের এক আলো হাতে পায়। সেও তার সাথে যোগাযোগ রাখে। জীবন তো কারো জন্যে থেমে থাকে না। তাই একটা সময় দুজন ঠিক করে বিয়ে করবে। 1 বছর আগে তারা বিয়ে করেছে। আজ একেবারে আবার দেশে ফিরছে তারা। রানীর তো বাচ্চা পেটে। ও প্রেগন্যান্ট 9 মাসের। সবার মাথার মণি সে।
যত্নে তাকে মাথায় করে নাচে। রাজ তো অফিস গেলে কখন বাসায় ফিরবে তার চিন্তা করে। সব সময় রানীকে নিয়ে চিন্তায় ছটফট করে। শুষ্ক আর তানিশা এই খবর পেয়েই আসছে দেশে। মা বাবাও বলছে আসতে, যার ফলে চলে আসছে বাংলাদেশে। 2-3 বছর থেকে তাদের বেশ যোগাযোগ হয়। শুষ্ক রাজ রানী তানিশা একে অপরের খুব ভালো বন্ধু হয়ে যায়। শুষ্করা আসতে আসতেই রানীর ডেলিভারি পেইন উঠে। রাজ অফিস রেখে তাড়াতাড়ি বাসায় এসে তাকে হসপিটাল নিয়ে যায়। মিলিনা রানীর মাথার পাশে বসে দোয়া পড়ে ফু দিতে থাকে। রানীকে ওটিতে নেওয়া হয়। রাজ বেশ চিন্তায় আছে। ছটফটের কারণে স্থির থাকতে পারছে না, শুধু ছটপট করছে। ভেতর থেকে বাচ্চার কান্না ভেসে আসে। একটু পর এক নার্স এসে ফুটফুটে একটা মেয়েকে রাজের কোলে দিয়ে যায়। রাজ খুশিতে কান্না করে দেয়। রানীর সিজার এখানে শেষ হয়নি, একটু পর বেডে দেওয়া হবে তাকে। ইমরান সামিয়া মিলিনা রাজকে ঘিরে রেখেছে। রাজ নিজের মেয়েকে কোলে নিয়ে কান্না করছে। গায়ের রংটা একদম রানীর মতো হয়েছে, ঠোঁটগুলিও তাই, কিন্তু চোখ আর নাক ঠিক তার মতো। রাজ মেয়েকে বুকে নিয়ে কি কান্না। ছেলের কোল থেকে মিলিনা নতুন অতিথিকে কেড়ে নেয়। কোলে নিয়ে সেও কান্না করে দেয়। সামিয়া রাগ করে আছে। মিলিনা তার ভাইজিকে কোলে দিচ্ছে না। একটু পর সেও কোলে নেয়। বাচ্চার সাথে হেসে হেসে কথা বলে। বেবিটাও ঢেবঢেব করে তাকিয়ে দেখছে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে। তা দেখে সবাই খিলখিল করে হাসছে। হসপিটাল আসার সময় শুষ্ককে জানানো হয়েছিল, তাই শুষ্ক তানিশাকে নিয়ে সোজা হসপিটাল চলে যায়। রাজকে দেখে দৌড়ে সেখানে যায়, কোলাকুলি করে। এত বছর পর বন্ধুর সাথে দেখা। তানিশা সামিয়ার কোল থেকে বেবিকে কোলে নেয়। দূর সর তো, আমি আমাদের প্রিন্সেসকে দেখি। শুষ্কের কথায় রাজ হেসে দেয়। তানিশার কোল থেকে শুষ্ক তাকে নিজের কোলে নেয়। তানিশা চোখ ঝিলঝিল করে শুষ্কের দিকে তাকায়। এর মানেটা শুষ্ক বেশ বুঝতে পেরেছে। সে চোখ দিয়েই আশ্বাস দেয় তানিশাকে। তানিশা মুচকি হাসে। রানীকে বেডে দেওয়া হয়। সবাই দেখা করে। শুষ্ক তানিশাও দেখা করে আসে। রাজ তো রানীকে সহস্র চুমু দিতে থাকে। 2 দিন পর তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। সবাই সে কি আনন্দে আছে। শুষ্ক তানিশাকেও বাসায় দাওয়াত দেওয়া হয়। তানিশা তো বেবিকে সারাক্ষণ কোলে করেই রাখছে। তা দেখে শুষ্ক ঠিক করে নেয়, এবার তাদেরও একটা ছোট প্রিন্সেস দরকার। তানিশাও যে এটাই চায়। রাতে সব শেষে রাজরানীর পাশে বিছানায় বসে মেয়ে আর মেয়ের মায়ের কপালে চুমু দেয়। তারপর জড়িয়ে নেয় দুজনকে। জীবনে সুখী হতে হলে বেশি কিছু চাই না, ভালোবাসা আর ভালোবাসার মানুষকে পেলেই হয়। জীবনে অনাবিল সুখ ধরা দেয়, শুধু সেগুলি ধরতে হয়। রানীর আড়ালের কষ্টের বুঝি সমাপ্তি টানল। সমাপ্তি।